গেল ২৬ তারিখে শেখ হাসিনার সাথে ভারতে আওয়ামী লীগের বেশ সিনিয়র নেতাদের একটা বৈঠক হয়েছে, এরকম কথাটা সত্য। কথাটা সত্য? সেই বৈঠকে কি হয়েছে বা কারা ছিলেন? আমি দেখছিলাম ওবায়দুল কাদের, হাসান মাহমুদ তারা ছিলেন, আর কেউ ছিলেন কিনা বা কি ধরনের কথা আপনাকে আমাকে আমি বেশ দায়িত্ব নিয়ে গুজবটা। বলছি, এই দুজন ছিলেন না। যদি টিআইবি রিপোর্ট দেখে থাকেন, গতকালকে যেটি প্রকাশিত হয়েছে, সেই টিআইবি রিপোর্টটিও যদি আপনি দেখে থাকেন, তাহলেও আপনি দেখবেন কি ভয়াবহ চিত্রটি উঠে এসেছে। আমি আপনার জন্য আসলে টিআইবি রিপোর্টটি নিয়ে বসছি, আজকে জাস্ট বসছেন, কিন্তু বলার আগে জন্য। যখন টিআইবি রিপোর্ট নিয়ে আমরা বসতাম আপনাদের সাথে আলোচনায়, আপনারা তখন বলতেন এটি উদ্দেশ্য প্রণোদিত, এক পেশে, সঠিক নয়, এরকম কথা বলতেন। আমি আবার একই কথায় আসি। আমরা যদি তর্কের খাতিরগুলি দোষ করে থাকি, সেই দোষের জন্যই তো আমাদের আজকে দেশ ছাড়তে হয়েছে, ক্ষমতা ছাড়তে হয়েছে। তাহলে একই দোষ যদি তারা করে থাকে, তারা কিভাবে ক্ষমতায় থাকে? সেই প্রশ্নের উত্তর আমাকে দেন। আমরা তো বলছি যে আমরা ধোয়া তুলসীর পাতা না। আপনারা তো 15 বছর কিন্তু ছিলেন, সেই কেবল 1 বছর। সেই জন্য তো ও, তার মানে তাদেরকে, আমরা 15 বছর থাকার জন্য তাদেরকে 15 বছর এই আমাদের যে অন্যায়গুলো আপনারা বলেন, সেই অন্যায়গুলো আরো বেশি করে করার সুযোগ দিতে হবে, এটাই তো বলতে না না, চাচ্ছেন। মোটেও সুযোগ দিতে হবে বলছি না, মানে আপনি সেটাই বলতে 15 চাচ্ছেন যে বছরে মাত্র ক্ষুব্ধ এক হয়ে বছর আপনাদের এই পরিণতি হয়েছে। যদি ক্ষুব্ধ হয় মানুষ, মাত্র 1 বছর গেছে, সামনে পরিণতি হবে না সেটাই বা কে বলছে? গণ অভ্যুত্থানের 1 বছর পর নির্বাচনের সময় এবং জুলাই ঘোষণাপত্র দিয়েছেন প্রধান উপদেষ্টা। চাউর হয়েছে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে হাসনাত সার্জিস তাসনিম জানাদের বৈঠকের খবর। আর তাদেরই সহযোদ্ধা উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে জানিয়েছেন 1/11 পদধ্বনি শোনার কথা। এইসব কিছুতে পতিত আওয়ামী লীগ কি শুনছে, কি দেখছে? গোয়েন্দা তথ্য বলছে 8ই আগস্ট পর্যন্ত দেশে সহিংসতার চেষ্টা করবে আওয়ামী লীগ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের তত্ত্বাবধানে আওয়ামী লীগের ক্যাডারদের ট্রেনিং দিচ্ছিলেন মেজর সাদিক, যিনি এখন আছেন হেফাজতে। এদিকে গেল 26শে জুলাই দিল্লিতে শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন আওয়ামী লীগের কয়েকজন নেতা। তারও আগে নিরিবিলি ভাবেই ভারতে এসেছিলেন সজীব অজিত জয়। এসব নিয়ে আলোচনা আর আজকের অতিথি আওয়ামী লীগের সাবেক এমপি ডাক্তার হাবিবে মিল্লাত। ডাক্তার হাবিবে মিল্লাত, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আয়োজনে। 5ই ধন্যবাদ আগস্টের আপনাকে। বর্ষপূর্তি হলো, অনেক কিছু ঘটে গেল, এর মধ্যে অনেক বিষয় নিয়ে কথা বলবো। শুরুতেই 5ই আগস্ট প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছেন, মানে নির্বাচনের একটা তারিখ ঘোষণা করে, তারিখ না দুঃখিত, নির্বাচনের একটা সময়, যে ফেব্রুয়ারিতে 2026-এর ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন হবে। এখন এই বিষয়ে আপনাদের কি অবস্থান? আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ, আপনাদের নিবন্ধন স্থগিত আছে, এটা নিয়ে আপনাদের মন্তব্য কি, অবস্থান কি, সেটা একটু জেনে নিই শুরুতে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদেরও তাদের আজকের অনুষ্ঠানটি দেখার জন্য। আজকের এই অনুষ্ঠানের শুরুতেই এই শোকাবহ অগাস্ট মাসে জাতির পিতা বঙ্গমাতা সহ যারা শহীদ হয়েছেন 1975 সালের 15ই আগস্টে, তাদেরকে স্মরণ করছি। বীর মুক্তিযোদ্ধা, জাতীয় চার নেতা এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে, এবং 2024-25-এ যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। নির্বাচন নিয়ে আপনি জিজ্ঞেস করেছেন। নির্বাচন বাংলাদেশে, নির্বাচন হতে হলে অবশ্যই বাংলাদেশের বড় দুটি দলের অংশগ্রহণে শুধুমাত্র নির্বাচন গ্রহণযোগ্য হবে। বাংলাদেশের সর্বপ্রাচীন দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং সর্ববৃহৎ দল, এবং সাথে বাংলাদেশের জাতীয়তাবাদী দল, এদের বাদ দিয়ে আসলে কোনো নির্বাচন বাংলাদেশে হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ আপনি যেভাবেই বলুন না কেন, নিবন্ধন স্থগিত রাখা হয়েছে কিংবা কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে, আজ থেকে প্রায় 6 মাসেরও বেশি সময় পরে নির্বাচন, আপনারা দেখবেন ইনশাল্লাহ নৌকা মার্কার আওয়ামী লীগ আবারও নির্বাচনে অংশগ্রহণ করবে। এবং জনগণ যদি নির্ধারণ করেন, যেটাই নির্ধারণ করেন, সেটাই বাংলাদেশ আওয়ামী লীগ মেনে নেবে। মানে এই 6 মাসের বেশি সময়ের পরে নির্বাচন, এর মধ্যে আপনারা এমন কিছু করতে সক্ষম হবেন যাতে নৌকা মার্কা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আরেকটু এই বিষয়ে একটু বিস্তারিত শুনবো, কিন্তু আপনি বলছেন বড় দুটি দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হয় না। তাহলে আপনাদের সময় যে নির্বাচন, মানে আওয়ামী লীগ আমলের কথা বলছি, দুটি নির্বাচনে, 14 নির্বাচন এবং 24 নির্বাচনে বড় দুটি দলের একটি দল নির্বাচনে অংশগ্রহণ করলো না। আপনারা তো বললেন নির্বাচন গ্রহণযোগ্য, তখন কেন বললেন? প্রথমত, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছে কিনা
আজ যদি বাংলাদেশ আওয়ামী লীগ বলে নির্বাচনে অংশগ্রহণ করব না, তাহলে দোষটি সম্পূর্ণ আওয়ামী লীগের উপর চলে যাবে। এটা তো আপনাকে বুঝতে হবে। যদি কেউ নির্বাচনে অংশগ্রহণ না করে বা না করতে চায়, নির্বাচনে অংশগ্রহণ করাও যেমন আমাদের একটি সাংবিধানিক অধিকার, না অংশগ্রহণ করাও সাংবিধানিক হুম। অধিকার। সুতরাং কেউ যদি কোনো দল যদি গণতান্ত্রিক দেশের চিন্তা করে থাকে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, তাহলে সেটা করতেই পারে, এবং মানে তার জন্য নির্বাচনী ট্রেন তারা থেমে কি থাকবে আসলে না। মানে যদি এভাবে জিজ্ঞেস করি, তারা কি মানে এমনিতেই খুশি মনে নির্বাচন করব না এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল, নাকি তাদের মনে হয়েছিল যে নির্বাচন করলে সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না, যেটি তারা বলেছে আপনাদের সাথে আলোচনাও বিভিন্ন সময় টক শো প্ল্যাটফর্মে, মাঠের রাজনীতিতে বারবার এই কথাটি বলেছে? পরিস্থিতি কি সেটি ছিল না? তারা কি বলেছে সে ব্যাপারে মন্তব্য করা আসলে আমার ঠিক হবে না, কারণ ওই দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাদের দলের হাইকমান্ড থেকে কিংবা দলের সিদ্ধান্ত যদি সেটি হয়ে থাকে এবং তারা যদি সেটা বলে থাকে, সেটা সম্পূর্ণভাবে হুম। তাদের বিবেচ্য। এ ব্যাপারে অন্য একটি দলের সদস্য হিসেবে আমার সে ব্যাপারে কোনো মন্তব্য করা আসলে ঠিক হবে না। আপনার কাছে মানে এই প্রশ্নটা আমার এখন ছিল না, কিন্তু যেহেতু নির্বাচন বড় দুটি দলের কথা আপনি বললেন সেজন্যই জিজ্ঞাসা। মানে বিএনপির অংশগ্রহণ ছাড়া তারা নিজেরা অংশগ্রহণ করেনি, তারা নিষিদ্ধ হয়নি তবু অংশগ্রহণ করেনি, সব ঠিক আছে, কিন্তু তাদের অংশগ্রহণ ছাড়া সেই নির্বাচনটি কি আপনি গ্রহণযোগ্য নির্বাচন বলবেন? দেশে বিদেশে সেটি আসলে সেভাবে আপনি জানেন কি বলা হয়, আপনি আপনাদের মতে কি সেটি গ্রহণযোগ্য এখন মনে হয়? আপনি তো জানেন যে বাংলাদেশের এই তিনটি নির্বাচন, দুটি নয় তিনটি নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি নির্বাচন নিয়েই প্রশ্ন আছে, আর শুধুমাত্র আপনার তিনটা নির্বাচন কথা বললে তো আসলে সেটা একটা দলকে দোষারোপ করা হয়ে থাকে। আপনি যদি 88 নির্বাচনের কথা বলেন, এরশাদের সময়, কিংবা মধ্য ফেব্রুয়ারি নির্বাচনের কথা চিন্তা করে থাকেন বিএনপির সময়, এই কথাগুলো যদি একসাথে বলতেন, তাহলে মনে করতাম যে একটা হুম। লেভেল প্লেইং ফিল্ড মেনটেন করা হচ্ছে, অন্তত টক শোতে, হুম। রাজপথে না হলেও মাঠে না হলেও। তাহলে অবশ্যই বলা যেতে পারতো সেই নির্বাচনগুলোর কি অবস্থা, কিংবা না, যে ধরুন 15 ফেব্রুয়ারি নির্বাচনগুলোতে নির্বাচন সামরিক হয়েছে, শাসকরা করেছে। তারপরে আসলে সরকার বেশি দিন টিকতে পারে নাই, তারপরে আবার নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ এসেছে, তারপরে আবার যদি নির্বাচনে কোনো ঝামেলা হয়েছে মানে নির্বাচনের পরে পট পরিবর্তন হয়েছে, ক্ষমতার একটা পরিবর্তন হয়েছে। কিন্তু আপনারা মানে এটা এই কারণে বারবার হয়তো আলোচনায় আসে 14, 18, 24 এবং তারপরে আর কত যে যদি আপনারা ক্ষমতায় থাকতেন, তার কি কোনো সীমারেখা ছিল? আপনাদের কি কোনো মনস্তত্ত্ব ছিল যে সামনে নির্বাচনকে গ্রহণযোগ্য করতে আপনারা কি করবেন? কোনো পরিকল্পনা কি ছিল? আমরা তো শুনিনি তখন। আমরা কিন্তু এখনো এই কথাই বলছি যে নির্বাচন নিয়ে প্রশ্ন আছে। হুম। বাংলাদেশের যে সমস্ত নির্বাচনগুলো, সেটা 79 নির্বাচন যেটা জেনারেল জিয়াউর রহমান করেছিলেন, 88 নির্বাচন জেনারেল এরশাদ করেছিলেন, 86 নির্বাচন, অনেকগুলো নির্বাচন নিয়ে প্রশ্ন আছে। কিন্তু একটি ব্যাপার খেয়াল করে দেখেন, আপনি যে কথাটি বললেন যে 86 96 যে মধ্য ফেব্রুয়ারি নির্বাচন, সরকার কিন্তু জনপ্রিয়তা না থাকার জন্য টিকতে পারে নাই। হুম। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে কিন্তু এইটি ঘটে নাই, এটাও কিন্তু বাস্তবতা, এটা স্বীকার করতে হবে, সে যে কারণেই হোক না কেন। হুম। তাহলে সেই জনপ্রিয়তার এত ধস হঠাৎ করে কেন হয়ে গেল যে 24 ভাবে আপনাদের বিতাড়িত হলো, টিকতে পারলেন না আপনারা? হ্যাঁ, এইটা একটা খুবই ভালো কথা বলেছেন, যে আসলে কি এমন হলো যে বৈষম্য বিরোধী ছাত্রদের একটা আন্দোলনের মাধ্যমে পরে জনগণ সম্পৃক্ত হয়ে আওয়ামী লীগ টিকতে পারতো না। এটা একটা খুবই ভালো প্রশ্ন করেছেন। যখন জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং বিশ্বাস ভঙ্গ বা বিশ্বাসঘাতকতা ঘটে থাকে, তখনই এই ধরনের ঘটনা ঘটে। এটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে। আপনি দেখছেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজে বলেছেন তিনি কিন্তু ইউএসএইড বন্ধ করে দিয়েছেন, কারণ বাংলাদেশের নাকি স্ট্রেংথেনিং অফ দ্য ল্যান্ডস্কেপ, পলিটিক্যাল ল্যান্ডস্কেপ অফ বাংলাদেশ। কথার অর্থ আমি অনেক বোঝার চেষ্টা করেছি, আপনি আমাকে একটু বুঝিয়ে বললে ভালো হবে। তার অর্থ বুঝি নাই, কিন্তু তার পিছনে টাকা খরচ করা হচ্ছে। আপনি দেখে থাকেন ভলকার টার্ক, ইউএন এর মানবাধিকার কমিশনের তিনি কমিশনার, তিনি কিন্তু বিবিসির সাক্ষাৎকারে স্পষ্ট বলেছেন, আর্মিকে বলে দেওয়া হয়েছে কোন প্রকার পক্ষ অবলম্বন করলে তাদের কিন্তু বাংলাদেশের যে বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যরা যে শান্তিরক্ষী বাহিনী, তাদের সেটাতে অসুবিধা হতে পারে। এবং আপনি যদি এখন দেখে থাকেন তাহলে দেখবেন যে এই যে ছাত্রলীগের মধ্যে শিবিরের কর্মীরা লুকিয়ে ছিল, তারা অত্যাচার করেছে বিভিন্নকে, আপনার এগুলো কিন্তু অস্বীকার করার কিছু নাই। এবং আপনারা কিন্তু চিন্তা করে দেখবেন, সেদিন আমি ডক্টর সায়ন্তের একটা টক শুনছিলাম, যে এই যে নাহিদ ইসলাম যিনি এখন সিটিজেন ন্যাশনাল সিটিজেন পার্টির আহ্বায়ক,
তিনিও নাকি শিবিরের কর্মী, যেটা তাকে জেলে নাকি আরেকজন জামাতের নেতা তাকে বলেছেন, আমি শুনেছি। সুতরাং সবাই মিলে যদি একটা এমন অবস্থার সৃষ্টি হয়েছিল, বিশেষ করে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র এটা ঘটতেই পারে, এবং এই হুম। সময় জনপ্রিয়তা থাকলেও সরে যেতে হতে পারে। আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনি যদি জনপ্রিয়তার মাপকাঠি বাংলাদেশের ক্ষেত্রে, যদিও নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, তবুও 2008 সালের নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগ 48 ভাগের বেশি ভোট পেয়েছিল, হুম। এটা আমি সবাই জানি। আওয়ামী লীগের সবচেয়ে দুঃসময়ে 75-এ জাতির পিতা বঙ্গবন্ধু শহীদ হওয়ার পরে যে নির্বাচনটি হয় জেনারেল জিয়ার জেনারেল জিয়ার সামরিক শাসনের সময়, সেই সময়টিতে সবচেয়ে খারাপ সময় কিন্তু আওয়ামী লীগ 25 ভাগের বেশি ভোট পেয়েছিল, সেটি সবচেয়ে কম ভোট পেয়েছিল তাদের ইতিহাসে। এত কম ভোট কোনোদিন পায়নি। সুতরাং আপনাকে বিবেচনায় রাখতে হবে যে দলটি 35 থেকে 40 ভাগ জনগণের সমর্থনে আহ, আহ, নিয়ে আছে, সেই দলটি হ্যাঁ ভুল করেছে, অন্যায় করেছে। বেশি দিন ক্ষমতায় থাকলে ভুল হয়ে যায়, অনেক কিছু অন্যায় হয়ে যায়, করেছে। তার জন্য অবশ্যই সেই ব্যাপারে শাস্তি যদি কোনো থেকে থাকে আইন অনুযায়ী বা আছে নিশ্চয়ই, সেটা অবশ্যই পাবে, সেটা আমি হলেও হবে, তাতেও কোনো অসুবিধা নেই। জি, অনেকগুলো কিন্তু প্রশ্ন জমে যাচ্ছে। এই যে এই ভুল তার করেছে, অন্যায় করেছে, আগের প্রশ্ন জমে গেছে। আমি মানে আগেরটা থেকে শুরু করি, যে আপনি বলছেন জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতা। জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিষয়টা মোটামুটি বুঝলাম, বিশ্বাসঘাতকতা কে করেছে? আপনি যদি দেখে থাকেন যে আগের দিনও যারা বিভিন্নভাবে নিয়োগপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তাগণ, তারা আগের রাত অর্থাৎ 4 তারিখের রাতে যে কথাগুলো বলে গণভবন ত্যাগ করেছেন, পরবর্তীকালে পরদিন সকালে কিন্তু তারা সেই কথাগুলো রাখেন নাই। কেন রাখেন নাই? তাদের উপর কোথা থেকে চাপ এসছে, তারা কি করেছে, তাদের কমান্ড ফলো করেছে কিনা, এগুলো বিস্তারিত আসলে জানার ব্যাপার আছে। তবে ওই সময়টিতে যেহেতু আমি সরাসরি কোনো কাজের সাথে ইনভলভ ছিলাম না, আপনারা জানেন যে আমি সেই সময় এমপিও ছিলাম না, পার্টির কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বেও ছিলাম না, আপনি নিশ্চয়ই জানেন, এবং সেই জন্য ভিতরের খবরটি পাওয়াটা আমার জন্য কঠিন। তবে আপনি কি সেনা আমরা প্রধানের এতদিন কথা পর বলছেন? জাস্ট, কারণ কদিন আগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনিও একটা সাক্ষাৎকারে বলেছেন যে আগের রাতে সেনা প্রধান বলে গেছেন যে আমি মানে তিনি দেখছেন বিষয়টা, কিন্তু পরের দিন আসলে এই ঘটনা ঘটেছে। আপনিও কি তাই মিন করছেন? আমি পরিস্থিতি সাপেক্ষে সেদিকেই আমি ইঙ্গিত করার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র কিন্তু এবং যেহেতু সেনাবাহিনী সরাসরি সেনা প্রধানের বিশ্বাসঘাতকতা। যেহেতু যেহেতু সরাসরি ব্যাপারটার সাথে আমি সরাসরি জড়িত নই, হুম। সুতরাং আমি সকলের কথা শুনে ইঙ্গিত করছি। আমার পক্ষে যদি বলেন আপনি জানেন কিনা, তবে ব্যাপারটা হচ্ছে না আমার পক্ষে, যেহেতু ওইখানে উপস্থিত ছিলাম না, ওই সময়টাতে আমি রাজনীতিতে ততটা অ্যাক্টিভ ছিলাম না, সুতরাং অবশ্যই আমি ব্যাপারটাকে প্রমাণ করতে পারা আমার পক্ষে জি, সম্ভব নয়। স্পষ্ট। ডক্টর হাবিবে মিলাদ, সজীব অজিত জয়, শেখ হাসিনা পুত্র, তিনি একটি ফেসবুকে পোস্ট করছেন, যেটি আওয়ামী লীগের ফেসবুকে আমি দেখলাম, সেখান থেকে দেখলাম তিনি লিখছেন আজ মানে 5ই আগস্টের প্রসঙ্গে তিনি লিখছেন, আজ ছাত্র জনতা ও পুলিশ গণহত্যা দিবস। গত 2024 সালের এই দিনে বিদেশি মদতপুষ্ট জঙ্গিরা নির্বাচিত সরকারকে সহিংসভাবে উৎখাত করে অবৈধভাবে ক্ষমতা দখল করে, কোটা বিরোধী আন্দোলনের নাম দিয়ে দেশকে 71 পূর্ব অন্ধকারে ফিরিয়ে নিয়ে যায়। আপনিও দেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র বিশ্বাসঘাতকতার কথা বলছিলেন, কিন্তু আমি আসলে এই বিষয়টা জানতে চাই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ এবং সে স্বাধীনতা সংগ্রাম এবং আমাদের স্বাধীনতা, তারপরে তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে থাকাকালীন সময়ে 71-এর পূর্ব অবস্থায় ফিরে গেল। এই মানে এই আসলে তার কন্যার নেতৃত্বের জায়গায় এই অবস্থায় এসে পৌঁছালো, এটিকে একরকম সেটি স্বীকার করা? না না, আপনি তাই বলেছেন না, কন্যা চলে যাওয়ার পরে তিনি কি বলেছেন আপনি যদি একটু পড়ে থাকেন। হ্যাঁ, উনি বলছেন ও, যে জঙ্গিরা নির্বাচিত সরকারকে সহিংসভাবে উৎখাত করে হ্যাঁ অবৈধভাবে ক্ষমতা দখল হ্যাঁ করে, কোটা বিরোধী হ্যাঁ হ্যাঁ আন্দোলনের নাম দিয়ে দেশকে 71-এর পূর্ব অন্ধকারে ফিরিয়ে নিয়ে যায়। কোটা বিরোধী আন্দোলনের হ্যাঁ নাম করে দেশকে 71 পূর্ব অন্ধকারে হ্যাঁ ফিরিয়ে নিয়ে হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ, আপনি তাহলে প্রশ্নটা এখন ঠিক আছে। সেটা হচ্ছে আজকে যদি আপনি জুলাই সনদটি দেখে থাকেন, তাহলে দেখবেন 19 নম্বর অনুচ্ছেদে লেখা আছে যে ঘোষণাপত্র। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে চলে যান। কথাটি সর্বৈব মিথ্যা, কারণ আজকে পর্যন্ত কেউ পদত্যাগ পত্র দেখাতে সক্ষম হয়নি, এটা আপনি জানেন, আমিও জানি। যদি আপনি 20 নম্বর অনুচ্ছেদ দেখে থাকেন, হুম। তাহলে দেখবেন ওইখানে লেখা আছে যে 20 এবং 21 দুটো মিলিয়ে, যে আপনি দেখে থাকবেন লেখা আছে যে 106 অনুচ্ছেদ ধারা অনুযায়ী
সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, অ্যাপিলেট ডিভিশনের সিদ্ধান্ত অনুযায়ী তারা ক্ষমতা এবং দায়িত্ব গ্রহণ করে, হুম, যেটিরও ডকুমেন্ট আজকে পর্যন্ত তারা দেখাতে পারে নাই। হুম। এবং আপনি যদি আরো খেয়াল করে থাকেন সেটির একটা তাহলে ডকুমেন্ট দেখবেন, আমি আমি যে চেষ্টা করে না দেখতে না না, পেয়েছি, ডকুমেন্টে সেই যে ডকুমেন্টে ডকুমেন্টে একশো যে ছয়ের যে রেফারেন্সের ডকুমেন্টে কথা বলছেন না, সেটি যখন আসলে আমিও অনেক চেষ্টা করেছি, একজন আইনজীবীর বক্তব্য শুনছিলাম, তিনি নাকি আদালতে চেয়েছেন কিন্তু তিনিও ডকুমেন্টে দেখতে পারেন নাই। পরে আমি নিজেও একটু খোঁজ করবার চেষ্টা করেছি, আমি সেই ডকুমেন্টটা দেখেছি, আপনাকে আমি দেখাতে পারি। জি, আপনি বলুন, আমি আপনি দেখবার চেষ্টা আপনি করছি। আসলে দেখেন, কারণ কোর্টের মাধ্যমে যেটা করা হয়েছে, আজকাল তো অনেক ডকুমেন্টে আমরা দেখি হুম, কোনটা আসল কোনটা নকল সেটা বলা, কোনটা ফেক কোনটা বলা, এটা খুবই কঠিন কাজ। তবে আপনি বারবার দেখেছেন একজন আইনজীবী বারবার সেটির জন্য রিট করেছিল, চেয়েছিল, সে আজকে পর্যন্ত পায়নি। আপনি যদি পেয়ে থাকেন, এই যে আমি তার আসলে পেতে, এইটার কথা বলছি। আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই জি, না, জি। এই কারণে বলতে চাই না যে আপনি যে কাগজটা দেখাচ্ছেন একটা কপি দেখাচ্ছেন, আমি হুম, আপনাকে তার চেয়ে ভালো কপি করে দেখাতে পারবো, হুম, আপনি চাইলে আমি দেখাতে পারবো। সুতরাং সেটার উপর আমার কোনো আস্থা নাই, কিন্তু কোর্টের মাধ্যমে যে ডকুমেন্টটি চাওয়া হয়েছে সেই কোর্টের ডকুমেন্টটি তখন পর্যন্ত, আজকে পর্যন্ত তাকে দেওয়া হয়নি। আপনি যদি পেয়ে থাকেন, তার পেতে কষ্টটা কোথায়? এটা যদি সত্যি হয়ে থাকে, তার পেতে কষ্টটা কোথায়? সুতরাং এই ব্যাপারে আমরা আলোচনাটা, মনে হয় যে এই মোবাইলে আছে, মোবাইলে প্রতিদিনই অনেক কিছু আসে। দেখলাম এনসিপি তাদের বীরশ্রেষ্ঠ ঘোষণা করার জন্য দাবি করেছে, একটা ফেক নিউজ, হুম, ওটা তো আমার মোবাইলে এসছে। হুম। সুতরাং এই মোবাইলের নিউজ নিয়ে, ফেসবুকের নিউজ নিয়ে আমি আসলে আমি আলোচনা আসলে করতে মোবাইল ইন্টারেস্টেড ফেসবুকের না। নিউজ না, আমি মানে চেয়ে এটা জোগাড় করেছি এই কিন্তু ব্যাপারটা। কোর্ট কেন দেয়নি? হুম, কোর্ট কেন সেই ভদ্রলোককে দিলেন না যিনি বারবার চাইলেন? হুম, সেটা তো আপনাকে অবশ্যই বিবেচনায় আনতে হবে। সেই ভদ্রলোকও পরবর্তীতে আপনি, পেয়েছেন কিনা সেটি অবশ্য খোঁজ নেওয়া হয় নাই। না, সে সে কয়েকবার চেয়েছে এবং আজকে পর্যন্ত আমরা জানি তাকে দেওয়া হয়নি। এবং তার উচিত ছিল, যদি আপনি পেয়ে থাকেন, যদি এটা সত্যিকার অর্থে হয়ে থাকে, এবং আপনি যদি জেনে থাকেন প্রধান বিচারপতি এবং ইকবালুর রহিম যারা সেখানে স্বাক্ষর করার কথা, তারা সেই সময় সেনা হুম, হেফাজতে হুম, ছিল, যেটা ক্যান্টনমেন্ট থেকে ডিক্লেয়ার করা হয়েছে। যারা সেনা হেফাজতে থেকে থাকেন তারা কিভাবে মিটিং এ স্বাক্ষর করলেন, সেটাও তো প্রশ্ন জাগে। হুম। সে প্রশ্নগুলো তো উত্তর দিতে হবে আসলে। সুতরাং কে কোন পেপার কি ডকুমেন্ট দিল এখন আসলে সেটা তো ডিজিটাল ভেরিফাই করার সিগনেচার বা দরকার আছে। ভার্চুয়াল সিগনেচার করবার তো সুযোগ আছে। মানে আমি জানি না যে শেষে ডেফিনেটলি সিগনেচারটা সুযোগ হয়েছে কিনা, আছে, কিন্তু করবার সুযোগ আছে। ডেফিনেটলি করবার সুযোগ আছে এবং সেটা ভ্যালিড, তাতেও কোনো সন্দেহ নেই। কিন্তু করেছেন কিনা, আপনি যেটা দেখলেন সেটা কিন্তু ডিজিটাল সিগনেচার দেখালেন না। আপনি দেখেন সেটা কালি কলমের সিগনেচার, আপনি যেটা দেখেছেন, হুম। আপনি যেটা দেখিয়েছেন, আমি আসলে দেখছি এখানে একটা সবার সিল মারা আছে, আমি মানে যেটা দেখলাম নিচের দিকে বিচারপতিদের একটা নাম সিল লেখা মারা আছে, স্বাক্ষর। আহ, হুম, বিচারপতিদের নাম লেখা আছে, এবং তারপরে সিগনেচার হচ্ছে রেজিস্ট্রার জেনারেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট, তার তার হ্যাঁ, সিগনেচারটা মানে হাতের সিগনেচার। একজন সিগনেচার করা আছে। হ্যাঁ, সুতরাং এটা নিয়ে আমরা আলাপ না করাই মনে হয় ভালো, কারণ যেটা নিয়ে যে হুম, ডকুমেন্ট ভেরিফাইড না, সেই ডকুমেন্ট নিয়ে আসলে টক শোতে কথা না বলাই ভালো। তো সেই জন্য বলছি যে এখন আমরা তাহলে আহ সেই কথাটিতে আসি। প্লাস আপনি যদি দেখে থাকেন সারা দেশের অবস্থা, বাংলাদেশে একটা ভয়ের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানুষরা চাঁদাবাজিতে অতিষ্ঠ, বাংলাদেশের দুর্নীতি, এটা এটা পত্রিকায় এসছে এবং বড় বড় লোকেরাই বলেছে 5 গুণ ঘুষ বেড়ে গেছে, 4 গুণ ঘুষ বেড়ে গেছে। এ পর্যন্ত আজকে একটা কানাডিয়ান একটা এজেন্সি, আমি পত্র পত্রিকাও দেখলাম, তারা লিখছে 637 জন মানুষ মব ভায়োলেন্সের মাধ্যমে পিটিয়ে কুপিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। হুম, 2023 সনে পুরো বছর জুড়ে সেটা ছিল 51 জন। আপনি যদি দেখে থাকেন ছাত্রদের শিক্ষা জীবন নষ্ট হচ্ছে, 5 লক্ষাধিক ছাত্রছাত্রী শুধুমাত্র ছাত্রলীগের সাথে সম্পর্ক থাকার কারণে, যদিও হাসনাত সার্জিসের ছাত্রলীগের সাথে সম্পর্ক ছিল, তারা এখন বড় নেতা, অথচ যারা ছাত্রলীগের সাথে সম্পর্ক থাকার কারণে অনেকে ক্লাসে যেতে পারছে না, অনেকে পরীক্ষা দিতে পারছে না, অনেকে আবার পরীক্ষা দিয়েও রেজিস্ট্রেশন করতে পারছে, পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারছে না, অনেকে সার্টিফিকেট পাচ্ছে না। হুম, এই ধরনের ঘটনা ঘটেই যাচ্ছে। এবং সবচেয়ে যে বড় ব্যাপারটি ঘটেছে যে বাংলাদেশের ইতিহাসে 11 মাসে 3,62,000 গ্রেপ্তার হয়েছে, সেটা বাংলাদেশের কোন সরকারের সময় ছিল না 54 বছরের ইতিহাসে। বাংলাদেশে একসাথে 116 জন জনপ্রতিনিধি, অর্থাৎ সংসদ সদস্য জেলে আছে, এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয়নি। এরকম গণ অভ্যুত্থান কি বাংলাদেশের বাংলাদেশের ইতিহাসে, ইতিহাসে কোনোদিন হয়েছে? বা মানে সব এমপি মন্ত্রী যারা বাংলাদেশে সবাই দেশ ত্যাগ করেছেন বা পালিয়ে বাংলাদেশের গেছেন? গণ অভ্যুত্থান, আমার কথা শুনুন, 69-এ কি হয়েছে, আপনি ইতিহাস ভুলে যাবেন না। ও তো বাংলাদেশের আগে আর কি। 69-এ প্রকৃত প্রকৃত গণ অভ্যুত্থান হয়েছে, বাংলাদেশে যার বুঝি। মাধ্যমে 1971 সনে বাংলাদেশ স্বাধীন হয়েছে।
এটাকে যদি গণ অভ্যুত্থান বলেন আপনি, আমরা তো বলছি, আপনারা তো শুরুই করেছিলাম আমি, দেশীয় বিদেশি অর্থায়নে জঙ্গিদের সম্পৃক্ততায় 700 জঙ্গি আজকে জেল থেকে পালিয়ে গেছে। পরশু দিন আমি আইজি প্রিজনের কাছ থেকে শুনছিলাম যে তাদের মধ্যে 300 জন এখনো ফিরে আসেনি বা গ্রেপ্তার করা শুরু হয়নি। অনেকেই ফিরে এসছেন, তাদেরকে তাদেরকে পাওয়া যাচ্ছে না। আপনি দেখেছেন জাতির পিতার বঙ্গবন্ধু ভবন 2 দিন ধরে গুড়িয়ে দেওয়া হয়েছে। সেই সময় সেনাবাহিনী উপস্থিত ছিল, পুলিশ উপস্থিত ছিল, কেউ কোনো বাধা দেয়নি। আপনি দেখেছেন হিজবুত তাহির বাংলা এবং আনসারুল্লাহ বাংলা টিমের পতাকা নিয়ে বাংলাদেশে মিছিল করতে। আপনি দেখেছেন, আপনি একজন নারী, আপনি নারী স্বাধীনতায় বিশ্বাস করেন, সেই নারীদেরকেও বাংলাদেশ ব্যাংক ড্রেস কোড দিয়ে পরে উঠিয়ে নেয়। ফুটবল খেলতে তাদেরকে মানা করা হয়, নাটক বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের যে সংস্কৃতি সেটা কিন্তু বাঙালি সংস্কৃতি, সেই সংস্কৃতিকে তারা ভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। আপনি যেটা বলছেন যে বাংলাদেশে জঙ্গিদের কথা বলছেন যে কিন্তু এই মাইনরিটিদের জঙ্গিরা তো উপর যে হুট করে অত্যাচার উদয় হলো করা না। হয়েছে, মানে আপনি যেটা বলছেন ডাক্তার হাবিবি মিলাদ, এই জঙ্গিরা তো হুট করে উদয় হলো না। এরা মানে বা 5ই আগস্টের পরে একদিনে সব বের হয়ে আসলো, বিষয়টা এরকমটা না। এদের গ্রুমিং হয়েছে, এদের বিস্তার হয়েছে, সেটি তো হয়েছে, যদি হয়ে থাকে সেটা তো আপনাদের আমলে হয়েছে। তার দায় আপনাদের, মানে সেই বিষয়ে আপনাদের ব্যর্থতা আপনারা নেন কিনা? এখানে এই ব্যাপারে অন্তত ব্যর্থতার কথা বলবেন না। বাংলাদেশে হোলি আর্টিজনে 24 জন মানুষ মারা গেছে, বিদেশি নাগরিক অনেক সহ। সেটাতেও নাকি জঙ্গিবাদের কোনো হামলা হয় নাই, এটা নাকি একটা সাজানো নাটক ছিল। এই ধরনের ঘটনাগুলো আজকে বলা হচ্ছে সংবাদপত্রে এবং বিভিন্ন উপদেষ্টার মাধ্যমে। আপনি দেখেন জঙ্গিবাদের পৃথিবীর সর্বত্র জঙ্গিবাদ আছে, কোথাও ইংল্যান্ডেও আছে, আমেরিকায়ও আছে, এবং সেইখানে জানান দিয়ে আসে না। ঘটনা ঘটার পরে স্কুলে ছেলেরা মারা যাওয়ার পরে, কিংবা মসজিদে মুসলিমরা নিহত হওয়ার পরে সেটা খবর হয়, তাদেরকে অ্যারেস্ট করা হয়, তাদেরকে বিচার করা হয়। বাংলাদেশে কিন্তু হোলি আর্টিজানের পরে শোলাকিয়াতে আক্রমণ করতে গিয়েছিল ঈদের নামাজে, আপনার নিশ্চয়ই খেয়াল আছে, এবং তাদের 2 জনকে তখন হত্যা করা হয় জঙ্গিকে। তারপর থেকে কিন্তু জঙ্গিরা বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই, এবং যে কোনো ঘটনার আগেই তারা কিন্তু গ্রেপ্তার হয়ে গেছে। সুতরাং উত্থানটা যে আওয়ামী লীগের সময় হয়নি, আর যারা বিস্তার, ছিল আমি বলছি তাদেরকে বিস্তার। বিস্তার, এবং তাদেরকে জেলে পোড়া হয়েছে, তাদেরকে শাস্তির আওতায় হয়েছে। 21শে অগাস্ট গ্রেনেড হামলায় হয়েছে তো অস্বীকার করবেন? অস্বীকার করতে পারবেন না। সেখানে সব আসামিকে খালাস দেওয়া হয়েছে, কেউ কি দায়ী না? এটা কিতে এটা কিতে কি হয়েছে এটাতে যে এই গ্রেনেড গুলো আকাশ থেকে বৃষ্টির মতো বা শিলা বৃষ্টির মতো, শিলের মতো পড়েছে, যে কেউ এর সাথে দায়ী না? দায়ী হচ্ছে ওই শিল বা ওই মেঘ। তারা কিভাবে মুক্ত হয়? সুতরাং জঙ্গিবাদকে যদি আশ্রয় প্রস্তাব দেওয়া হয়, স্বাধীনতা বিরোধী জামাতের কথা বলেন, আমরা দোষ করেছি, অপরাধ করেছি, 15 বছর ক্ষমতায় ছিলাম, অনেক কিছু করেছি আমরা, কিন্তু জামাতি ইসলামের মতো তো অপরাধ আমরা করি নাই। 30 লক্ষ শহীদ হয়েছে জামাতে ইসলাম এবং তাদের দোসর পাকিস্তানিদের হাতে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম গেছে, সেই অপরাধটি তো আমরা করি নাই কখনো। এরশাদের সময় চিটাগাংয়ের লালদিঘির ময়দানে 24 জনকে গুলি করে একসাথে হত্যা করা হয়েছে। 21শে অগস্ট নিয়ে আমার বিএনপির সময় করা হয়েছে, একই দিনে। সবগুলো হত্যাকাণ্ডে আমরা ঘৃণা করি, আর তাদের আর এই যে বিচার চাই। এই গণ অভ্যুত্থানের কিন্তু সময় জাতিসংঘ বলছে 1400 মানুষ হত্যা করেছে। জাতিসংঘের রিপোর্টটি যদি আপনি দেখে থাকেন, দেখেছি। আপনারা কি একটু চেয়েছিলেন যে জাতিসংঘ আপনার রিপোর্টটি 1400 লোকের একটি লিস্ট দিন? কেউ চেয়েছিলেন আপনারা একবারও? নাকি 1400 চুপ করে গেলেন? আজকে যদি আপনি সনদটি দেখে থাকেন, আপনি একটু ভালো করে পড়বেন, দেখেন ওইখানে 1000-এর কথা লেখা আছে, তাহলে 400 ওনারা বাদ দিয়ে দিলেন। হুম, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে রিপোর্টটি হুম, বেরিয়েছে 834 জনের, হুম। তার মধ্যে গত পরশু দিনের যদি গেজেট সেই দেখেন তালিকা 8 এখনো জন বাদ পূর্ণাঙ্গ দেওয়া না, হয়েছে। সেই তালিকাটা তো এখনো পূর্ণাঙ্গ না, আরো যোগ হচ্ছে। 1 বছরে যে সরকার তালিকা পূর্ণাঙ্গ করতে পারে না, সেটি একটি ব্যর্থ সরকার। সেই যে সমালোচনা আপনি সরকার করতেই যে পারেন, সেই শহীদদের, সমালোচনাটা সরকারের না বিরুদ্ধে না না, হচ্ছে। আমি আসছি, যে সরকার যে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত, এই ডিজিটাল যুগে তাদের যদি সংখ্যা তারা নির্ধারণ না করতে পারে, এখনো যদি অপূর্ণ লিস্ট থেকে থাকে 1 বছর পরে, এই সরকার দেশ চালানোর যোগ্যতা রাখে না। আপনাকে যে কথা বলছিলেন 1400 লোক মারা গেছে, জাতিসংঘের রিপোর্টটা কি আপনারা কেউ চ্যালেঞ্জ করেছেন? যে সরকার বলছে সনদের মধ্যে 1000,
স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে 8,834 থেকে 8 জন বাদ দিলে 826 জন। জামাতি ইসলাম 10 খণ্ডের একটা বই বের করে 10টি বই বের করেছে, তাতে 691 জন। তাহলে আপনি 1400 কই থেকে পেলেন? এটা তো আমার জানার দরকারই আছে। আপনারা চ্যালেঞ্জ তারা করেছেন। কি আমরা তো আজকাল আমরা চ্যালেঞ্জ, আমি ব্যক্তিগতভাবে আমরা চ্যালেঞ্জ করেছি, বিভিন্ন অনুষ্ঠানে চ্যালেঞ্জ করেছি। আমি চ্যালেঞ্জ করেছি। মানে জাতিসংঘকে সরাসরি চ্যালেঞ্জ করার উপায় নাই, মানে আনুষ্ঠানিকভাবে? আমি তো ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জ করার অধিকার রাখি না। আমি চিঠি লিখেছিলাম জাতিসংঘকে। যখন জাতিসংঘ টিম আসে, আমি বলেছিলাম আপনারা সকলের ইন্টারভিউ নিচ্ছেন, আমি ক্ষতিগ্রস্ত। আমি সেই সময় যে এলাকায় হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেই এলাকায় উপস্থিত না থাকা সত্ত্বেও, সেই সময় রাজনৈতিক ভাবে, যদি আওয়ামী লীগের সদস্য, আমি গর্বিত সদস্য সবসময় বলি, কোন পদে না থাকা সত্ত্বেও, কোন জনপ্রতিনিধি না থাকা সত্ত্বেও আমার বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে। আমি বলেছিলাম আমি ইন্টারভিউ দিতে রাজি আছি। আমি পালিয়েছিলাম ঢাকাতে, তখন আমি লুকিয়েছিলাম একটা বাসায়। আমি ইমেলে যোগাযোগ করি তাদের সাথে, তারা আমার ইন্টারভিউ নেওয়ার কোনো প্রশ্ন আসে। আমি চাইলে আপনাকে ইমেলের কপিগুলো এখনো পাঠিয়ে দিতে পারি, আপনি সেগুলো নিয়ে একটু দিতে পারেন তাদেরকে। যে সেপ্টেম্বর মাসে, আপনার সম্ভবত অক্টোবর মাসে তারা এসেছিল, আমার যতদূর খেয়াল হয় সেপ্টেম্বরে আমি তাদেরকে নির্দিষ্ট সময় দিয়েছিল, তারা এত তারিখের মধ্যে চিঠি দিতে হবে। আমি সেই চিঠিটি তাদেরকে দিয়েছিলাম, কয়েকবার দিয়েছি। কিন্তু আজকে পর্যন্ত আপনার জানা মতে কারো ইন্টারভিউ নিয়েছে আওয়ামী লীগের? আমার জানা মতে, আমি তো আর সকলকে বলতে পারবো না, তবে আমি যতদূর শুনেছি যে আওয়ামী লীগের তেমন কারো ইন্টারভিউ নেয়নি। এটা নাকি এক পেশে ইন্টারভিউ নেওয়া হয়েছে। তবে এই মন্তব্যটা করা ঠিক হচ্ছে না এই কারণেই, যেহেতু সব আওয়ামী লীগের সাথে আমার তো আর যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে আমি আমার কথা বলতে পারি, আমি ইমেল দিয়ে বারবার কনফার্ম করেছি। 2বার যখন ভলকার টুয়ার্ক আসছিল তখন ইমেল দিয়েছি, এবং তার টিম আসছিল তখন ইমেল দিয়েছি, কিন্তু তারা কোনো রেসপন্স করেনি আজকে পর্যন্ত। জি, আপনি এটা আমাকে খুবই ইমেলে কপিটা দুঃখজনক। পাঠাবেন। আমি পরবর্তীতে যখন কারোর সাথে কথা বলবার সুযোগ হবে আমি জিজ্ঞাসা করবো যে আসলে কেন ইন্টারভিউ বা কাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে। আমি আজকে রাতেই আপনাকে ইমেল করে পাঠিয়ে দেবো, নিশ্চয়ই। আমি একটু এবং আসি যে, ডিটেইলস সহ পাঠাবো। মানে আপনি বলছিলেন যে মানে ভুল অন্যায় অনেকে তো করেছেন, 15 বছর ক্ষমতায় ছিলেন, বিশেষ করে গণ অভ্যুত্থানের সময় যে পুলিশের আচরণ, আপনি অতীতের হত্যাকাণ্ডগুলোর কথা বলছিলেন, সেই সময় যে হত্যাকাণ্ডগুলো, তার আগে নির্বাচনকে কেন্দ্র করে একে একে মানে ক্ষোভ, হত্যাকাণ্ড, পরবর্তীতে এসে আমি বারবারই এই প্রশ্নটা করি, মানে দেশের ভেতরে এই বিষয়টা আলোচনা হয় যে আপনারা কি অনুশোচিত, আপনারা কি এটার জন্য ক্ষমা চাইবেন? কদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও আমি প্রশ্নটা করছিলাম, তিনি বলছেন ক্ষমা চাইবেন, দেশে যদি ক্ষমা চাইতে হয় দেশে ফিরে দেশের মাটিতে দেশের মানুষের কাছে ক্ষমা চাইবেন। মানে আপনাদের কি আনুষ্ঠানিক কোনো কথাবার্তা হয়েছে যে আপনারা ক্ষমা চাইবেন, অনুশোচনা প্রকাশ করবেন, হয়েছে এরকম 1 বছরে? আমি আপনাকে বলেছি যে আওয়ামী লীগের কোন নীতি নির্ধারণী পর্যায়ে আমি কেউ না। তবে ব্যক্তিগতভাবে যদি আমাকে বলে থাকেন, আমি দেখেন আমার কথার শুরুতেই কিন্তু 2024-25 সুস্পষ্ট ভাবে উল্লেখ করেছি যে যে কোনো মায়ের কোল খালি হলে আমরা দুঃখ পাই, কারো যার দোষী হয়েছে আমরা তার মাগফিরাত কামনা করি, পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং বিচার চাই। তবে বিচার প্রত্যেকটি হত্যাকাণ্ডের চাই আমি। শুধুমাত্র ইনডেমনিটি দিয়ে কোন কোন হত্যাকাণ্ড বন্ধ করবেন, সিরাজগঞ্জ আমার নিজের জেলায়, সেই বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নিজে স্বীকার করেছেন যে তারা পুলিশ হত্যায় নেতৃত্ব দিয়ে পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। অথচ সেই মামলায় 6,000 জনকে আসামি করা হয়েছে, 4 জনের নাম দেওয়া হয়েছে, বাকি 6,000 বেনামি আসামি। সেই 4 জন হচ্ছে আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, এলাকার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান। এটা কি বিএনপি দাবি আপনাদের করলো, অনুসরণ করে করা হলো? মানে এরকম বিষয় খুবই নিন্দনীয় বিষয় নিঃসন্দেহে। আমি সেই ভিডিওটিও দেখেছি, সিরাজগঞ্জের বিএনপি নেতা যিনি কথাটি বলছেন, আমি সেই ভিডিওটি দেখেছি। কিন্তু আপনাদের সময় ধরেন যখন আবু সাইদ হত্যাকাণ্ড হলো তখন এফআইআর হলো, এফআইআর এ সব বিএনপি নেতাদের, যে পুলিশকে দেখা গেল গুলি করতে, প্রথমত তার নামও ছিল না বা কারো নামই ছিল না, থাকলো সব বিএনপি জামাতের নেতাদের বিরুদ্ধে, নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হলো। ওই একই প্রক্রিয়ার অনুসরণ হচ্ছে। তার অর্থ হচ্ছে যে যদি একই প্রক্রিয়ার অনুসরণ হয়ে থাকে তাহলে কেন সরকারের পরিবর্তন হলো? সরকার পরিবর্তন হওয়ার কি দরকারটি ছিল? যদি একই কাজই করবেন, তার মানে এটা আপনারা জোর করে ক্ষমতা দখল করে আপনাদের ক্ষমতা এখন দেখাচ্ছেন। হ্যাঁ, আওয়ামী লীগের সময় আমি তো বারবার বলেছি, সেটা যদি আমার নিজের অপরাধ হয় বিচার হওয়া দরকার আছে। কিন্তু আপনি একই কাজ করবেন আর গণ অভ্যুত্থানের কথা বলবেন, বিপ্লবের কথা বলবেন, ফ্যাসিবাদের কথা বলবেন নব্য ফ্যাসিবাদ হয়ে, তা তো মেনে নেওয়া যায় না। কারণ আপনি নিজেই বললেন যে সেই কাজটি যেটা আওয়ামী লীগ করেছিল সেটা বর্তমানে এনায়েতপুরে হয়েছে এবং সারা বাংলাদেশেই হয়েছে, এবং চাঁদাবাজি একটা অসহনীয় পর্যায়ে চলে গেছে। বিএনপি শুরু করেছিল, বড় দল বেশি চাঁদাবাজি করেছে,
আর এনসিপি কি করছে তা তো দেখতেই পাচ্ছেন। জামাতের নামে ডকুমেন্টেড 32টি চাঁদাবাজির অভিযোগ আছে, আনডকুমেন্ট তো বলা সম্ভব না। সুতরাং এই হচ্ছে দেশের অবস্থা। মানে এই বিএনপি জন্যই মানুষ আওয়ামী বলে লীগের যে আগেই ভালো জায়গাগুলো ছিলাম। ছিল, যেই জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো এখন বিএনপির কাছে ট্রান্সফার হয়েছে। আরো বেশি কিছু হচ্ছে, সেই বিষয়গুলো হয়তো এখন গণমাধ্যমে আসছে, কিন্তু আওয়ামী লীগেরও একদম মানে নির্ধারিত জায়গা ছিল যেখানে চাঁদাবাজি হয়, যেটা সবার জ্ঞাতসারেই হতো। হতে হতে মানে যদি হতে হতো 15 বছর আওয়ামী লীগে যে কেউ চাঁদাবাজি করে নাই, কেউ দুর্নীতি করে নাই, কেউ ব্যাংক ডাকাতির সাথে জড়িত ছিল না, আমি তো একদম অস্বীকার করি নাই। কিন্তু তাহলে কেন এই পরিবর্তন? তাহলে কেন সরকারকে সরে যেতে হবে? যদি একই কাজ করেন, কোনোভাবে নির্বাচন করে তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বৈধভাবে। এরা তো কোনোভাবে নির্বাচন না করে সম্পূর্ণ অসাংবিধানিক ভাবে ক্ষমতায় এসছে। এদের তো কোনো বৈধতাই নেই। তাহলে কেন তারা ক্ষমতায় থাকবে? কেন তারা ক্ষমতায় আসবে? কেন তারা বড় বড় কথা বলবে একই কাজে যদি করে থাকে? হুম। জি, মানে এটা তো আসলে পরে করছে। মানুষের প্রত্যাশা নিশ্চয়ই ছিল একই কাজ হবে না, সেই প্রত্যাশা নিশ্চয়ই ছিল যেটির হয়তো ব্যত্যয় ঘটছে বা পূরণ হচ্ছে না। আপনি বলছিলেন যে আসলে কি পরিমাণ নির্যাতন আওয়ামী লীগের নেতাকর্মীদের হচ্ছে বা ছাত্রলীগ, সেই বিষয়গুলো কিন্তু মানে আন্তর্জাতিক প্রতিবাদ বা ধরুন রাষ্ট্রদূতদের প্রতিবাদ, আগে দেখতাম বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো বিএনপি নেতাদের সভা সমাবেশ নিয়ে তখন প্রতিবাদ দিত বা আপত্তির কথা বলতো, বিভিন্ন বিবৃতি দিত, সেগুলো এখন আসলে আহ, কি খুব আসছে? খুব তো চোখে পড়ে না। আপনারাও কিন্তু দেখে থাকবেন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল 15 বছরের বেশি সময়। সেগুলো যদি একত্রিত করেন, তাহলে এখন যেগুলো আসছে তার সংখ্যার দিক দিয়ে হয়তো কম, কিন্তু প্রথম 4-5 বছর, 7 বছর, 6 বছরে কিন্তু এগুলো তেমন কিছু দেখতে পাননি। আপনি কিন্তু দেখতে পাননি। এখন আপনি যেহেতু শেষের দিকের স্মৃতিগুলো আপনার মনে আছে, হুম। তারপরও আজকে পর্যন্ত যদি টিআইবি রিপোর্ট দেখে থাকেন, গতকালকে যেটি প্রকাশিত হয়েছে, সেই টিআইবি রিপোর্টটিও যদি আপনি দেখে থাকেন, তাহলেও আপনি দেখবেন কি ভয়াবহ চিত্রটি উঠে এসেছে। আমি আপনার জন্য আসলে টিআইবি রিপোর্টটি নিয়ে বসছি আজকে জাস্ট বসছেন, কিন্তু বলার আগে জন্য। যখন টিআইবি রিপোর্ট নিয়ে আমরা বসতাম আপনাদের সাথে আলোচনায়, আপনারা তখন বলতেন এটি উদ্দেশ্য প্রণোদিত, এক পেশে, সঠিক নয়, এরকম কথা বলতেন। আমি আবার একই কথায় আসি। আমরা যদি তর্কের খাতিরে বলি দোষ করে থাকি, সেই দোষের জন্যই তো আমাদের আজকে দেশ ছাড়তে হয়েছে, ক্ষমতা ছাড়তে হয়েছে। তাহলে একই দোষ যদি তারা করে থাকে, তারা কিভাবে ক্ষমতায় থাকে? সেই প্রশ্নের উত্তর আমাকে দেন। আমরা তো বলছি যে আমরা ধোয়া তুলসীর পাতা না, আপনারা তো 15 বছর কিন্তু ছিলেন, সেই কেবল 1 বছর। সেই জন্য তো সেই সেই ও তার মানে তাদেরকে, আমরা 15 বছর থাকার জন্য তাদেরকে 15 বছর এই আমাদের যে অন্যায়গুলো আপনারা বলেন, সেই অন্যায়গুলো আরো বেশি করে করার সুযোগ দিতে হবে, এটাই তো বলতে না না, চাচ্ছেন। মোটেও সুযোগ দিতে হবে বলছি না, মানে আপনি সেটাই বলতে 15 চাচ্ছেন যে বছরে মাত্র ক্ষুব্ধ এক হয়ে বছর আপনাদের এই পরিণতি হয়েছে। যদি ক্ষুব্ধ হয় মানুষ, মাত্র 1 বছর গেছে, সামনে পরিণতি হবে না, সেটাই বা কে বলছে? সেটা বলছেন এই যে আপনাদের মতো লোকজনই বলছেন। কারণ আপনারা উঠিয়ে আনেন গল্প যে এই সময় এই ঘটনাটি ঘটেছে। আপনি 15 বছরকে 15 দিয়ে ভাগ করুন, আর এই বছরকে তুলনা করুন। আমি 2023 সালের একটি ঘটনা আপনাকে বলেছি যে বাংলাদেশে মব লিঞ্চিং এ, মব ভায়োলেন্সে 51 জন মারা গেছে, 2023। আর অগাস্ট 2024 থেকে আজকে পর্যন্ত ডকুমেন্টেড ডেথ, নট আনডকুমেন্টেড, আরো বেশি হবে, 637 জন। আজকে এই ছয়শো সরকার সাঁইত্রিশ জন আবার দেখায়, যেমন ইন্টারন্যাশনাল ধরুন, ম্যাগাজিন একটা আমি দেখছিলাম ইউএনএইচসিআর, দেখেন। সরি এইচআরডব্লিউ, হিউম্যান রাইটস ওয়াচ, তারা বলছে বাংলাদেশে মানবাধিকার রক্ষায় ঘাটতি দেখছে। তারা এই সময়টা বলছে আর কি, ঘাটতি দেখছে। তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের 15 বছর শাসনামলে ভয় ও দমন পীড়ন এবং ব্যাপকভাবে জোরপূর্বক গুমের মতো ঘটনা ঘটেছিল। সেটি কিছুটা অবসান হলেও রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বিচারে আটক এবং মানবাধিকার রক্ষার জন্য এখনো পদ্ধতিগত সংস্কার সম্ভব হয়নি। মানে তাহলে কি বুঝলেন আপনি? আমার কথাটাই তো ঠিক, হ্যাঁ। যে আপনারা একটা সরকারকে দোষারোপ করে ক্ষমতাচ্যুত করলেন। হুম। ফাইন, দেশের ভালো করবেন, দেশে মানে আমি আসলে অর্থনৈতিক এখানে উন্নতি বলার হবে, চেষ্টা করছিলাম যে আইন আপনি মব শৃঙ্খলা নিতে লিঞ্চিং হবে, এর কথা শিক্ষা বলছিলেন, নিতে হবে। আপনি আসলে মবের আমি কথা সেটাই বলছিলেন, বলছিলাম। ডক্টর না হাবিবুর না, মিল্লাত। মব তো একটা ইস্যু। হুম। মব তো একটা ইস্যু। আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে পৌঁছে গেছে। জি। আর্মি, বাংলাদেশ সেনাবাহিনী দেশ রক্ষার কাজে নিয়োজিত। তাকে স্থানীয়ভাবে আইন শৃঙ্খলা রক্ষার কাজে দিয়ে 1 বছরের বেশি তার পেশাদারিত্বকে নষ্ট করে দেওয়া হচ্ছে। হুম। আর্মি কখনোই চোর ধরতে যাবে না, আর্মি কখনোই অপরাধী ধরতে যাবে না। তারা দেশকে মুক্ত রাখবে বিদেশি শক্তির কাছ থেকে, স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করবে। কিন্তু তাদের কাছে পুলিশের কাজ দিচ্ছেন, আনসারের কাজ দিয়ে
তাদের ইমেজটা, এটাও কি আন্তর্জাতিক ষড়যন্ত্র কিনা কিংবা দেশীয় ষড়যন্ত্র কিনা যে আর্মির ইমেজটাকে নষ্ট করে ফেলবো, সেটাও কিন্তু আপনাকে চিন্তা করে দেখতে হবে। জি, আপনি এই আবারও সেই চিন্তাগুলো, এগুলো চিন্তা করা অবশ্যই দরকার আছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা এই বলছেন। চিন্তা এইগুলো, হ্যাঁ, না আন্তর্জাতিক না, আমি আরেকটা বলছি না বিষয় একটু ষড়যন্ত্র আপনারা কিনা। লক্ষ্য করেছেন কিনা যখন ঘোষণাপত্র 5ই আগস্টে প্রধান উপদেষ্টা পাঠ করছেন, সেই দিনই কক্সবাজারে গুঞ্জন উঠছে এবং কিছু তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে পিটার হাসের সাথে বৈঠক করছেন এনসিপির শীর্ষ নেতা, কয়েকজন নেতা, হাসনাত, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, জারা তাসনিম, তাদের বৈঠক হচ্ছে। এবং তার একদিন আগেই তাদেরই সহযোদ্ধা বর্তমান উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলছেন 1/11 পদধ্বনি শোনা যায়। আপনারা কি কিছু শুনতে পাচ্ছেন? যদিও সেই স্ট্যাটাসটি আবার তিনি উঠিয়ে নিয়েছেন। উঠিয়ে নিয়েছেন, তার তার একটা ভালো স্বভাব আছে, হঠাৎ করে কিছু দিয়ে দেন এবং ঘন্টা খানেক বা ঘন্টা তিনেক পরে সেগুলো উঠিয়ে নেন, এটা তার একটা অভ্যাসের মধ্যে পড়ে। কিন্তু দেখেন ডক্টর ইউনূস, যাকে আমরা বুদ্ধিমান ভাবতাম, জ্ঞানী লোক ভাবতাম, কেমন নির্বোধের মতো কাজ করেন। এই ধরনের মানুষকে উপদেষ্টা বানায় যারা দেশ চালাচ্ছে, যারা নিজেদের কথায় 1 ঘন্টা বা 3 ঘন্টা ঠিক থাকতে পারে না, স্থির থাকতে পারে না, সেই সমস্ত মানুষকে উপদেষ্টা বানায়। এই হচ্ছে ডক্টর ইউনূস। আপনি পিটার হাসের কথা বলেছেন। পিটার হাস একটা কোম্পানির প্রতিনিধি হিসাবে তিনি চিটাগাং এসেছেন। চাকরি চাকরি কিন্তু তিনি নিজে ছেড়ে দিয়েছিলেন, আপনার নিশ্চয়ই স্মরণ আছে। এবং তিনি লবি করে কাজটা নিয়েছেন এবং সেই সেই হিসেবে তিনি পুরস্কার হিসেবে তিনি চাকরির হিসেবে চট্টগ্রামে কাজটি করছেন। তিনি থাকেন ওইখানে, ঢাকাতে থাকেন। তিনি আজকে একটা ইম্পর্টেন্ট দিন আমাদের জন্য, যেমন একটা দুঃখের দিন, হতাশার দিন, ক্ষমতা হারানোর দিন। এনসিপি বা ছাত্রদের জন্য যারা সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছে, যে 4 জন অবশ্যই নেতৃত্ব দিয়েছে, তারা তারা কেন সকালে উঠে চিটাগং চলে যাবে, কক্সবাজার চলে যাবে? এবং তারা যদি বলছে পদযাত্রা করে অসুস্থ হয়ে গেছে, তাদের বিশ্রামের প্রয়োজন, ঠিক আছে, 18,000 টাকা হোটেল তাদের কোনো দিনে দেওয়া কোনো সমস্যা না। গত বছর হয়তো তারা পুরো বছরে 18,000 টাকা ইনকাম করতে পারতো কিনা সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ তাদের ডক্টর ইউনূস 6 কোটি টাকা হোটেল ভাড়া দেয় নিজে পুরস্কার আনার জন্য, সুতরাং তারা একসাথে কাজ করবে, এ নিয়ে আমার কোনো আপত্তি কিছু নেই। আমার আপত্তি হচ্ছে এই গুরুত্বপূর্ণ দিনে 4 জন গুরুত্বপূর্ণ নেতা পিটার হাসের সাথে দেখা করার জন্য, এবং আপনি যদি দেখে থাকেন আপনার কাছে নিশ্চয়ই সেই কপিটি এসছে, এয়ারপোর্ট দিয়ে 19টা 10 অর্থাৎ 7টা 10 মিনিটে তিনি কক্সবাজার এয়ারপোর্ট থেকে ঢাকা বা দেশের বাইরে চলে গেছেন। এবং সিসিটিভিতে দেখা গেছে, নিশ্চয়ই ফুটেজ আপনি দেখেছেন, ওই যে টিউলিপ হোটেলের করিডোরে তাকে দেখা গেছে। কিন্তু যদিও হোটেল অস্বীকার করেছে যে তাদের ওখানে কোনো বিদেশি গেস্ট নেই, তিনি কি তাহলে লুকিয়ে বাংলাদেশি কোনো কারো নামে রুম বুক করে সেই রুমটিতে ছিলেন? এইটা যদি বিদেশি ডিপ্লোম্যাট, বিশেষ করে আমেরিকান অ্যাম্বাসেডার স্বভাব হয়ে থাকে, এবং তারা কেন আজকে এই গুরুত্বপূর্ণ দিনটিতে, যেটিতে আজকে তাদের ইয়েতে থাকার পার্লামেন্টের সামনে মানিক এভিনিউতে থাকার কথা ছিল এই 4 জন নেতা, কারণ তারা তাদের গুরুত্বপূর্ণ, তারা থাকেনি। অর্থাৎ তাদের এর চেয়েও কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে। সেটা কি করিডোর? সেটা কি সেন্ট মার্টিন? সেটা কি চিটাগং পোর্ট? আমরা জানি না, কিন্তু এই খবর আমরা বের করবোই, আমরা জানবোই কেন এই 4 জনকে পিটার হাসের সাথে দেখা করতে হলে কক্সবাজারের টিউলিপ হোটেলে যে দেখা করতে হবে, কেন আপনারা কি মানে এই 1/11 মতো গুরুত্বপূর্ণ কিছু দিনটি পদধ্বনি শুনতে পান? মাহফুজ আলম যেমন শুনতে পাচ্ছেন, মানে 1/11 মতো কিছু, যেটি আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 5ই আগস্টের পর পর প্রায় বলতেন, তিনি তখন সেটি শুনতে পাইতেন, এখন আর খুব বেশি শুনছেন না, কিন্তু মাহফুজ আলম এখন আবার শুনতে পাচ্ছেন। আসলে একটা, যদি কেউ কাউকে ভয় দেখানো, যেমন একটা ভয়ের সংস্কৃতি বাংলাদেশে তৈরি হয়েছে, এটা থেকে সাধারণ জনগণ যেমন মুক্ত নয়, তেমনি ভাবে বাংলাদেশের উপদেষ্টারও মুক্ত নয়। তারা স্ট্যাটাসটা দেন রাত 3টা 4টার সময়। একজন সুস্থ স্বাভাবিক মানুষ কখনোই অত রাত পর্যন্ত জেগে থাকে না। এবং আপনি যদি এনসিপি বা উপদেষ্টাদের স্ট্যাটাস দেখে থাকেন, রাত 2টার আগে তারা কিছু দেয় না। তারা কি সারা রাত জেগে থেকে, কেন তাদেরকে 3টা 4টা পর্যন্ত জেগে থাকতে হবে? সেটি তার তারা ব্যক্তিগত। না না, কোনো ব্যক্তিগত ব্যাপার না। আমি একজন ডাক্তার মানুষ, আমি জানি সুস্থ মস্তিষ্কে কাজ করতে হলে তাদেরকে অবশ্যই একটা নির্দিষ্ট ঘন্টা ঘুমাতে হবে। এবং যেটা বিশেষ করে যারা এত গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, তাদেরকে অবশ্যই ঘুমাতে হবে, অথবা তারা ভুল করবে যেটা জাতির জন্য ভয়ঙ্কর একটা বিপদ হিসেবে আসবে। আমি ডাক্তার হিসেবে জানি এটা, এটুকু পড়াশোনা আমার আছে। সুতরাং তারা সেই কাজটাও করছে না এবং প্রমাণ দিয়ে করছে না। এবং তারা
স্থির মস্তিষ্কের না, তারা একটা স্ট্যাটাস দিয়ে পরের মুহূর্তে সেটা উঠিয়ে নিচ্ছে। জি, অর্থাৎ তাহলে আমি এই একই প্রশ্ন তারা আপনার বুঝতে কাছে পারছে না। আরেকটু করতে চাই, মানে এই স্থির মস্তিষ্কের আমরা দেখলাম যে সজীব অজের জয় তিনিও একটি পোস্ট করেছিলেন, তিনিও আসলে মাঝে মাঝে পোস্ট দিয়ে উঠিয়ে নিচ্ছেন। আপনি যেটি মাহফুজ আলমের ভালো স্বভাব বলছেন এবং এটিকে আবার বলছেন স্থির মস্তিষ্কের কাজ নয়। তিনি যেমন ধরেন খুব আলোচনা যখন হলো, বিবিসি যখন ওই ভয়েস ক্লিপটির সত্যতা যাচাই করার কথা বলে যে তারা এটা সত্যতা সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়েছে যে শেখ হাসিনা বলছেন লেথাল ওয়েপন ব্যবহারের নির্দেশ দিচ্ছেন, যেই ফোন আলাপটি শোনা যাচ্ছে, সেটির বিষয়ে সজীব অজের জয় ফেসবুকে লিখছেন যে এটি 2016-র ওই হলি আর্টিজানের ঘটনায় জঙ্গি দমনের নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ দাবি করলো যে এটি আসলে এআই দিয়ে করা, এবং সজীব অজের জয় তার আগেই সেটি আবার উঠিয়ে নিলেন। তিনিও কি স্থির মস্তিষ্কের না? যদি কেউ, বিশেষ করে গুরুত্বপূর্ণ লোকজন, তারা যেটা বলবে সেটা চিন্তা ভাবনা করে বলো, এটা যদি মাহফুজের ক্ষেত্রে সত্য হয়ে থাকে, এটা সকলের জন্য সত্য, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। ভুল মানুষ একবার করতে পারে, কিন্তু মাহফুজুর রহমান বারবার ভুল করছেন। হুম, এটা মানুষ ভুল করতেই পারে, কিন্তু ভুল যদি বেশি হয়ে যায়, তখন তার স্থিরতা সম্বন্ধে মানুষের প্রশ্ন উঠতে মস্তিষ্কের পারে। জি, প্রশ্ন সেই উঠতেই বিষয়ে পারে। প্রশ্ন উঠতে পারে, স্পষ্ট আপনার এই হ্যাঁ, বক্তব্যটা। কিন্তু ওই জায়গাটায় যদি যেহেতু আসলে একটু আরেকটু জিজ্ঞাসা করি যে সেই বক্তব্যটা লেথাল ওয়েপন ব্যবহারের নির্দেশনার জায়গায়, সেটি নিয়ে আমি কদিন আগেও আপনাদের নেতাদের সাথে কথা বলবার চেষ্টা করেছি। এই যে যে দ্বৈততা, সজীব অজের জয় প্রথমে বললেন যে এটি 2016-র ঘটনা, হলি আর্টিজানের ঘটনা, আওয়ামী লীগ বললো এআই দিয়ে করা, কিন্তু অনেক নেতারাই আবার সজীব অজের জয়ের সেই বক্তব্যটা তারা আবার সেই বক্তব্যের সুরে লিখেছেন। ফেসবুকে ফলো করছিলাম, অনেকেই বলছেন যে এটি আসলে 16-র ঘটনা। উম, কিন্তু শেখ হাসিনা তো প্রায়ই কথা বলছেন, বিভিন্ন নেতাদের সাথে কথা বলছেন, ফোন আলাপ হচ্ছে তার অনেকের সাথে। তিনি কেন এই বিষয়টি নিয়ে কথা বলছেন না? এটি কি আপনি কোনোভাবে জেনেছেন বা জানতে চেয়েছেন আপনারা যে তিনি কেন এটি নিয়ে বলছেন না? এটি তো একটা খুব মারাত্মক অভিযোগ। যেমন ধরুন কিছুদিন আগে তিনি এটা নিয়েও কথা বলেছেন যে আদালত যখন তার বক্তব্যের প্রেক্ষিতে তাকে আবার 6 মাসের কারাদণ্ড দিয়েছে, সেটি নিয়েও তিনি পরবর্তীতে কথা বলেছেন। কিন্তু এটি এত বড় অভিযোগ উঠছে, তিনি কেন কথা বলছেন না? একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। এবং আপনি দেখুন যে উনি আজকে এখনো টেলিগ্রাম গ্রুপে কথা বলছেন। হুম, আসলে কারো হয়তো প্রশ্ন করলে তিনি উত্তরটা দিবেন, কিন্তু যে চেয়ে এই সমস্ত কথাবার্তা যদি প্রোপাগান্ডা হয়ে থাকে, কিংবা তিনি যদি মনে করে থাকে, আমি জানি না, আমার সাথে কথা হয়নি, প্রোপাগান্ডা হয়ে থাকে, তাহলে সব প্রোপাগান্ডার উত্তর দেওয়াটা সমীচীন সবসময় নয়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, জাতিসংঘ ফেসবুকে যারা বলছে, লেখেন, বিবিসি বলছে, সত্যিকার এত আলোচনা হয়ে যাচ্ছে, না না কিন্তু না এটাকে না প্রোপাগান্ডা না, বলা আমি হচ্ছে। কিন্তু ফেসবুকের কথা বলছি, আমি বিবিসির কথা বলি না, আমি জাতিসংঘের কথা কিন্তু বলি নাই। হুম, এবং সেটা যদি সত্য হয়ে থাকে, যদি বিবিসি সত্য কথা বলে থাকে, কিংবা 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 ইউনাইটেড নেশনস বলে থাকে, তাহলে সেটা তারা যদি প্রমাণ করতে পারে, তাহলে সেটা আদালতের বিবেচ্য বিষয়ে আদালত দেখবে। সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার নয় হুম, যে আমি তার উত্তর দিতে পারবো। তবে আমি একটা উত্তর দিতে পারবো, ফেসবুকে যারা লেখে তারা কতটুকু বুঝে লেখে, কতটুকু না বুঝে লেখে, আমি আসলে বুঝতে পারিনি। এবং আমি সাধারণত ফেসবুক, হুম, আমি নিজে কোনো কমেন্ট করি না, এবং আমি মানুষের কমেন্ট দেখি না। কারণ আমি দেখেছি 90%-এর বেশি, পার্সেন্টেজটা উল্লেখ করা ঠিক হলো না, কিন্তু গুজব হুম, এবং না বুঝে লেখা। হুম। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করে জি, দেখবেন। জি, ফেসবুকের সুতরাং খবরকে ফেসবুকটাকে আমি আসলে খুব আসলে খুব সত্যতা একটা হিসেবে, সোশ্যাল মিডিয়া হিসেবে দেখি, জি, এটার কোনো জার্নালিস্টিক মাপকাঠি থাকে না। জি, ধরা সেটি যাবে ঠিক। না, ধরা আহ, যাবে না। সেটি ঠিক। আমার প্রশ্নটা ছিল এখানে যে এত জি। ভয়াবহ অভিযোগ যেটির সত্যতাও বলছে বিবিসি আছে, সেটি নিয়ে এত আলোচনা, আওয়ামী লীগে দুইবার দুই রকম কথা হলো, মানে স্বয়ং শেখ হাসিনা কেন এটি নিয়ে কোনো কথা বললেন না? তিনি নানান বিষয় নিয়ে কথা বলছেন, তার বিরুদ্ধে মামলা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, সে বিষয়ে অবশ্যই বলছেন। অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, কথা ঠিক একদম। আপনি দেখেন ডক্টর ইউনূস, তিনি এক এক জায়গায় এক এক কথা বলছেন, আমি উদাহরণ দিতে পারি, 5-6টা বলে যেতে পারি, কিন্তু তিনিও কিন্তু ব্যাখ্যা দিচ্ছেন না যে তিনি কেন এই জায়গাতে এই কথাটি বললেন, পরবর্তী কথাটি অন্য জায়গায় বললেন। সুতরাং যারা ইম্পর্টেন্ট লোক, তারা কিন্তু হয়তোবা এই ব্যাপারগুলো অ্যাভয়েড করার চেষ্টা করেন। আমি জানি না, না জেনে এই কথাটি বলছি, হয়তো অ্যাভয়েড করার চেষ্টা করেন, এবং সেটা আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে জিজ্ঞেস করা বা আমার কাছে উত্তর জি, বের করা মানে এক এক সময় এক আসলে এক কথা সম্ভব নয়। বলা, এটি একটা বিষয়, এটি একটা বিষয়, এটি একটা মানে নেতিবাচক বা সমালোচনা করার মতো বিষয় হতে পারে। আর এরকম একটা অভিযোগ যে দেশের মানুষের উপর লেথাল ওয়েপন ব্যবহারের নির্দেশ দিচ্ছেন খোদ প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে যখন এই অভিযোগটা উঠছে এবং যখন সেটি তার দল অস্বীকার করছে, আমার প্রশ্নটা, এটা আমার নিজের প্রশ্ন নিজেই জাগে যে যদি অস্বীকার করার মতো বিষয় হয়, শেখ হাসিনা কেন নিজে বলছেন না যে এটি আসলে সঠিক ও না, এবং আপনি যেখানে আমি দুই রকম কথা আমি আসলে আপনার ভুলে দলের গেছিলাম, মধ্যেই চলে আসছে। আমি আসলে ভুলে গিয়েছিলাম, আপনি আমাকে মনে করিয়ে দিলেন। আসলে দল থেকে এটা অস্বীকার করা হয়েছে,
এবং দল থেকে বলা হয়েছে এটা সত্য নয়। এআই দিয়ে দল করা। থেকে তিনি তিনি তো দলের সভাপতি, তার উত্তর তো আপনি পেয়ে গেছেন। দল দল সভাপতির মতামত ছাড়া কোনো কিছু লিখতে পারবে না, বিশেষ করে সভাপতি সম্বন্ধে। সুতরাং এটা তো আপনার মনে আর কোনো প্রশ্ন থাকার হুম। দরকারই কিন্তু নেই, প্রশ্ন আপনি তো থাকার কথা, শুনেছেনই। কারণ এখন সজীবদের জয় আবার হ্যাঁ, কার? তার না তো না, আবার মা, এবং সত্যমিতা দলেরও সদস্য সত্য তার মাও, তিনি কিনে কেন এটা লিখে দিলেন যে না, সেটা তো উনি উঠিয়ে নিয়েছেন, সেটা তো উঠিয়ে নিয়েছেন দেখলাম আমরা। কিন্তু দল থেকে যদি কোনো বিবৃতি দিতে হয়, এখন তাহলে আদালতের প্রমাণ হবে হুম, এইটা নিয়ে। সুতরাং এটা নিয়ে পুনः জি, জি, সেটা নিয়ে আপনাদের কাছে বেশি আলোচনা গুরুত্বপূর্ণ মনে করার হচ্ছে কিছু না, নাই, মানে দলের আদালতে সভাপতি প্রমাণ হিসেবে হওয়ার যদি জায়গাটা তো একটা। অনেক অনেক দূরের ব্যাপার। আর আদালতে আসলে ওই যে 21শে আগস্টের মতো ঘটনাও আমরা দেখে ফেলি যে কিছুই হয় না। আবার আবার অনেক কিছুই হয়ে যায়, আবার মামলার মানে আপনাদের আমলেও আদালতের অনেক কিছু আমরা দেখে যেটা নিয়ে কথা বলতাম, আবার আদালত নিয়ে বেশি কথা বলে সেটা আদালত অবমাননাও হয়ে যেত, ভয়ে ভয়ে কথা বলতাম, এখনো হয়তো তাই বলতে হয়। যাই হোক, আদালতের দিকে আর সেদিকে না যাই। আমি একটু এটা একটু জানতে চাই, মানে আওয়ামী লীগের কি কোনো মুখপাত্র আছে? আওয়ামী লীগের মুখপাত্র কি আসলে আছে কি? প্রত্যেকটি দলের সাধারণত মুখপাত্র হচ্ছেন, যদি দলের সভাপতি না হন, সাধারণ সম্পাদক, এটাই স্বাভাবিক নিয়ম। হুম, তো সেই হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের যদি কেউ মুখপাত্র হয়ে থাকেন, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকই হওয়ার কথা, এবং সেটাই। এবং এখন পর্যন্ত আওয়ামী লীগ আসলে অন্যভাবে কিছু কিন্তু বলেনি। সুতরাং তর্কের খাতিরে বলে নিতেই হবে যে সাধারণ সম্পাদকই দলের সাধারণ মুখপাত্র। সম্পাদকের মুখপাত্র, আচ্ছা। মানে কারণ সেই যে নির্দেশনার বিষয়ে তো অনেক আলোচনা হয়েছে, তখন দেখছিলাম এক একজন নেতা বিভিন্ন ইন্টারভিউতে কেউ বলছেন যে এরকম বলাটা তো যৌক্তিক, আবার কেউ বলছেন তিনি এটা বলেন নাই, তার প্রমাণ কি হতে পারে, মানে এরকম। এই জন্যই জিজ্ঞাসা করছিলাম যে আসলে কোনো। আপনি কি দুটো ব্যাপারে একসাথে করা যাবে না। একটা হচ্ছে আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে যদি কোনো কিছু আসে, এটা আওয়ামী লীগের অফিসিয়াল ডিক্লারেশন। আর ব্যক্তিগত হিসেবে যত বড় নেতাই হোক না কেন, যাই বলুক না কেন, হুম, সেটা তার ব্যক্তিগত মতামত হতে পারে। কারণ সেই সময় তো তাকে জিজ্ঞেস করা হয়নি যে আপনি দলের পক্ষ থেকে বলছেন না আপনি দলের নেতা হিসেবে ব্যক্তিগতভাবে বলছেন, এটা তো জিজ্ঞেস করা হয়নি সেই সময়। জি। কিন্তু সাধারণভাবে যখন আমরা দলের নেতাদের সাথে কথা বলি, খুব ব্যক্তিগত জায়গা থেকে আলাপচারিতা করি না আর কি, আনুষ্ঠানিক আলাপ আলোচনায়। তখন আমরা একটু দলের না না, আমি কিন্তু ওই ব্যক্তিগত বলিনি। হুম, যেমন একটা দলের সিদ্ধান্ত থাকে, সেটা যদি সেটা বলা হয় দলের মিটিং এর মাধ্যমে বা কোনোভাবে, কিংবা হুম, দলের মুখপাত্র যদি বলেন, সেইটা দলীয় সিদ্ধান্ত। কিন্তু দলীয় সিদ্ধান্তের আলোকে আমাদের নেতারা কথাবার্তা বলেন, সব দলের নেতারাই কথা হুম। বলতে পারেন। কিন্তু সেটাই যে দলের মতামত, সেটা নাও হতে পারে। সেটাই আমি বুঝাতে চেয়েছি। ব্যক্তিগত বলতে কারো সন্তানের খবর, স্ত্রীর জি, খবর জি, নেওয়ার জি, কথা জি, বলিনি আমি। স্পষ্ট। মানে তার ব্যক্তিগত ব্যাখ্যা, দলীয় সিদ্ধান্তের বিষয়ে নানান রকম ব্যক্তিগত ব্যাখ্যা হয়তো সেটি। আমি একটু এটি এটি জিজ্ঞাসা করি, আপনি বলছিলেন টেলিগ্রাম গ্রুপে কথা হয়, মানে শেখ হাসিনা নিজেও, আপনাদের নেত্রী শেখ হাসিনা নিজেও কথা বলেন, মানে সবসময় কথা বলেন। একটা গুঞ্জন উঠলে ভারতীয় গণমাধ্যমে এই খবরটা এসেছে, বাংলাদেশ এটা নিয়ে বেশ চর্চিত হয়েছে, যে চাঁদা দিয়ে কথা বলতে হচ্ছে, ওবায়দুল কাদের চাঁদা নিচ্ছেন শেখ হাসিনার সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য। এরকম কি কিছু আসলে সত্যতা আছে? শুনেন, এই সবকিছু না জানলেও কিছু কিছু জানি দলের ব্যাপার। এবং আপনি যদি যে কথাটি বললেন, এটা আপনি ওই ফেসবুক থেকে বলছেন, না, না, এটা কোনো ভারতীয় ভেরিফাইড। গণমাধ্যমে আসছে এটা। আমি আমি বের করে একটা কথা বলি, আপনার কোনো ভেরিফাইড কোনো সোর্স নাই, আপনি তাকে চ্যালেঞ্জ করে দেখেন। হুম, ভারতীয় গণমাধ্যমগুলোতে একটা ব্যাপারে আমি খেয়াল করি, বাংলাদেশে যেমন সব যখন যে দল ক্ষমতায় থাকে, সবগুলো গণমাধ্যম সাধারণত তাদের সাথে একটা সুন্দর সম্পর্ক রেখে তাদের না চটিয়ে কাজকর্ম করে যায়। ভারতে একটা ব্যাপারে আমি খেয়াল করেছি গণমাধ্যমগুলোর দিকে তাকিয়ে, যে তারা সরকারে থাকুক বিরোধী দল থাকুক, কিছু স্পেসিফিক অনলাইন মিডিয়া কিংবা টিভি স্টেশন কিংবা প্রিন্ট মিডিয়া, তারা সেই দলকে সমর্থন করে। এটা একটা আমার কাছে অন্যরকম লেগেছে বাংলাদেশের আর তুলনায়। বাকি বাকি মিডিয়াগুলোকে আওয়ামী লীগকে সমর্থন করে। বাকি মিডিয়াগুলো, মানে কিছু কিছু মিডিয়া হচ্ছে যেই দল ক্ষমতায় থাকে সেই দলকে, সেই না দলকে না, সমর্থন আমি করে। আওয়ামী লীগের সমর্থন অসমর্থন কলকাতার কোনো মিডিয়া নিয়ে কোনো আলোচনা করার কিছু নেই, কারণ তারা হয়তো বা তাদের দল কি করে সেই মতামত গুলো দেওয়ার চেষ্টা করে। তারা কিন্তু যে ইন্ডিভিজুয়ালি আওয়ামী লীগের সমর্থন বা কম সমর্থন সেটার দিকে নাই তারা। আচ্ছা, তার বিজেপি মানে কি এই করে, কথাটি এই তৃণমূল কি কথাটি আপনি করে, জেনে বলছেন যে এরকম কিছু হয় না। কোনো ভিত্তি নেই। আচ্ছা, এরা মানে কারণ সর্বৈব কারণ একটা আপনাদের মিথ্যা নেতাদের মধ্যে প্রচারণা। অনেকে আবার, মানে এখন না, আগের কথা বলছি, যে যখন মনোনয়ন নেবার সময় তখন তো চাঁদা বলে না, মনোনয়ন একটা বাণিজ্য, সেটি আপনাদের এই শীর্ষ নেতারা যারা আসলে মনোনয়ন দেবার জায়গা থাকতেন তারা করতেন। তো তাই ভাবছিলাম যে টেলিগ্রাম গ্রুপে আমি কথা বলতেও সেরকম আমি একটা। আমি আমি সে সময় শুনেছি, সে সময় শুনেছি। এবং সেটা যে একবারে ঘটে নাই সেটা আমি অস্বীকার করবো না। তবে ব্যক্তিগতভাবে আমি 2বার এমপি ছিলাম।
আমার কাছে কেউ কিছু কখনো চাইতে আসেনি বা আমি কখনো কোনো কাউকে দিতে হয়নি, এটা আমি বলতে পারি। তবে কেউ কেউ ইচ্ছাকৃত ভাবে অযোগ্য লোক, অথর্ব লোক কোনোভাবে টাকা ইনকাম করেছে, তারা বলে আপনার রাজনৈতিক খরচ, আপনার নির্বাচনের খরচ এগুলো দিয়ে যায়, এবং সাথে সাথে তারা আশা করে নেতা যদি সদয় হয় আমি নমিনেশন পেতেও পারি। এইটা যে দেয় সে অপরাধী, যে নেয় সে অপরাধী, জি দুইজনেরই বিচার হওয়া জি, দরকার। সেরকম অপরাধের কথা শুনেছি বলেই আসলে টেলিগ্রাম গ্রুপে এবং এরকম সেটা কোনো। শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে কিন্তু কথাটা বলে শুনলেন আপনি, হুম, সেটা কিন্তু বিএনপির ব্যাপারেও শুনেছেন, হ্যাঁ, জাতীয় পার্টির জি ব্যাপারে শুনেছেন। বিএনপির ব্যাপারেও এখন শুনেছি, মনোনয়ন ঢাবির বাণিজ্যের যে ব্যাপারে নুরুর দল, শুনেছি। কি যেন একটা নাম, ভিপি নুরুর দল, সে দলও নাকি এই কাজ করছে, তার প্রকাশ্যে গত সপ্তাহে শুনলাম। এনসিপি তো করেই যাচ্ছে। সুতরাং আপনি বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে এই ঘটনাগুলি আসলে এভাবেই ঘটছে। অনেক সময় হয়ে যাচ্ছে কথা বলছি, একটু আরো কিছু বিষয় আছে যে শুনছিলাম গেল 26 তারিখে শেখ হাসিনার সাথে ভারতে আওয়ামী লীগের বেশ সিনিয়র নেতাদের একটা বৈঠক হয়েছে, এরকমটা কি আসলে হয়েছে কি? কথাটা সত্য। কথাটা সত্য? সেই বৈঠকে কি হয়েছে বা কারা ছিলেন? আমি দেখছিলাম ওবায়দুল কাদের, হাসান মাহমুদ তারা ছিলেন, আর কেউ ছিলেন কিনা বা কি ধরনের কথা হয়েছে? আপনি যে যে নামগুলো বলছেন এগুলো আসলে গুজব। আচ্ছা, জি একটু স্পষ্ট করবেন। আমি নামগুলো বলতে চাচ্ছি না, তবে এই ধরনের গুজবে বিশ্বাস করবেন না। আচ্ছা, আপনারা যদি আমি বলেন তাহলে আপনাকে তো আমি নিশ্চয়ই দায়িত্ব নিয়ে গুজবটা। বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই দুইজন ছিলেন না। আচ্ছা, আমি দায়িত্ব নিয়ে বলছি। হ্যাঁ, মানে কারা ছিলেন সেটি বলা যাবে না, এটি গোপন কোনো বৈঠক। গোপন গোপন কোনো না, প্রকাশ্যে বৈঠক। আমি যেহেতু ছিলাম না, তারা হয়তো মনে করতে পারে তাদের নাম আমি ডিসক্লোজ করলাম কেন। সুতরাং তাদের পারমিশন নিয়ে আমি তাদের নামগুলো ডিসক্লোজ করতে পারি, তাদের পারমিশন আগে আমি করতে পারবো। কি আলোচনা হয়েছে সেটি কি আপনি জেনেছেন, শুনেছেন? কোনো নির্দেশনা বা সিদ্ধান্ত হয়েছে কিনা? ওভারঅল আমরা শুনেছি যে সাংগঠনিক আলোচনা হয়েছে, হুম, এবং এই এই সংগঠনকে কিভাবে আরো আহ, কিভাবে সুন্দর করে চালানো যায় এগুলো নিয়ে আলোচনা হয়েছে, এর বাইরে কোনো আলোচনা হয়েছে আমি শুনিনি। হুম। আপনি বলছিলেন যে 26-এর মানে আরো নির্বাচনের আরো 6 মাসের উপরে বাকি আছে, সেই সময় নৌকা মার্কাও সেই নির্বাচনে থাকবে এবং আপনাদের শুরুতেই সেই বিষয় দিয়ে শুরু করছিলেন। সেই জন্য আপনারা এখন মানে এই 1 বছর ধরে কি করলেন? সম্প্রতি একটা খবর দেখতে পাচ্ছি দেশীয় গণমাধ্যমগুলোতে আসছে যে সেনাবাহিনীর একজন মেজর, সাদিক নামের একজন মেজর, তিনি আওয়ামী লীগের ক্যাডারদের ট্রেনিং দিচ্ছেন। এখন তিনি সেই অভিযোগে হেফাজতে আছেন। তিনি এবং তার স্ত্রী পুলিশের এএসপি সুমাইয়া জাফরিন বিনা নোটিসে 150 দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং গোয়েন্দা তথ্য বলছে যে সেই সময়ে মানে সজীব অজিত জয়ের সাথে যোগাযোগ রেখে আওয়ামী লীগের ক্যাডারদের প্রশিক্ষণের ব্যবস্থা তিনি করছেন এবং এইখানে পুলিশের সাবেক কর্মকর্তা, পলাতক কর্মকর্তা, ভারতে কলকাতায় পলাতক আওয়ামী লীগের নেতারা তার সাথে এই এই কাজের সাথে যুক্ত এবং এটির তত্ত্বাবধান করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। এটির বিষয়ে আপনি জানেন কি, বা যারা আসলে। আমি সত্যিকার অর্থে এই অন্তর্বর্তীকালীন সরকারের অযোগ্যতা, অথর্ব একটি সরকার, যে সরকারের একজন মেজর পর্যায়ের সামরিক কর্মকর্তা 150 দিন অনুপস্থিত থাকেন, একজন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ 150 দিন অনুপস্থিতিতে তারা কোথায় থাকে এই খবরটি রাখতে পারে না, এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। রাখছেন আপনি তো, চিন্তা তাদেরকে করে দেখেন, ধরছেন তো, ধরে এখন এটা জানছেন যে আপনারা। এত 150 দিন অনুপস্থিত থাকার পরে ধরলেন, আপনি বলছেন তারা ট্রেনিং দিচ্ছে, আপনি বলছেন তারা তাদেরকে মিটিং করছেন। গোয়েন্দা সংস্থা কই ছিলেন আপনারা? বাংলাদেশে তো গোয়েন্দা সংস্থার কম নেই, আর গোয়েন্দা সংস্থার সদস্য সংখ্যারও কম নেই। এবং আপনি একটা কথা চিন্তা করে দেখেন, যেখানে আওয়ামী লীগের 10 জনের মিছিল হলে ওই এলাকা থেকে 50 জন গ্রেপ্তার হয়ে যায়, আওয়ামী লীগের 5 মিনিটের মিছিল হলে পুলিশ ধাওয়া করে, সেইখানে 200 300, আপনি বলেননি 200, আমি বলছি মিটিং যখন 200 300 লোকই হওয়ার কথা, তারা মিটিং করলো দিনের পর দিন, ট্রেনিং নিল দিনের পর দিন, তাদেরকে কেন ধরা হলো না? আওয়ামী লীগের কোথাও মিটিং হয়েছে, এনসিপি বৈষম্য বিরোধী নাম দিয়ে তারা ঘেরাও করে, ঢাকা শহরে মিটিং হলো, পত্রিকায় দেখেছি বসুন্ধরা মিটিং হয়েছে, যেখানে এনসিপির শক্তিশালী অবস্থান, অনেকগুলো বেসরকারি ইউনিভার্সিটি আছে, তারা কেন ধরলো না? এটা কি কোনো নাটক? এটা কি কোনো না, একটা ধরুন আর সেখানে একটা গেম গোয়েন্দা খেলার ব্যর্থতার চেষ্টা কথা করা বলতেও হচ্ছে কিনা? পারেন, বলতেই পারেন, মানে গোয়েন্দা ব্যর্থতার মানে ব্যর্থতার কারণে সরকারের অযোগ্য বলছেন। আপনাদেরও তো গোয়েন্দা ব্যর্থতার কারণে আপনারা জানলেন না যে কিভাবে আপনাদের মানে জঙ্গিদের আন্দোলন হলো বা জঙ্গিরা মুভমেন্ট করলেন কিভাবে, কিভাবে বিশ্বাসঘাতকরা, দেশি বিদেশি ষড়যন্ত্র, আপনারাও তো ঠিক সেই সময় ফিগার আউট করে উঠতে পারলেন না, আপনি যেটা তার বলছেন। মানে কি যে এই সরকারও টলমল অবস্থায় আছে, যে কোনো সময় চলে যাবে? আপনার কথা শুনে তাই মনে হচ্ছে।
যে আমরা যদি ওই গোয়েন্দা অযোগ্যতার কারণে দেশ ছাড়তে হয়, হুম। তাহলে এই সরকারও কি ওই একই কারণে তাদেরকে খুব তাড়াতাড়ি দেশ ছাড়তে হবে? মাহফুজ আলম তো ১-১১ পদধ্বনি শুনতে পাচ্ছেন। উনি হয়তো নাট্যকার মানুষ, মানে সাংস্কৃতিক মনা মানুষ কিনা জানি না, ডায়েরিতেই দেখি হুম। হয়তো বা পদধ্বনি শুনে যে পায়ের আওয়াজ পাওয়া যায় এই ধরনের কথাবার্তা লিখেছেন। তো উনি কি শুনেছেন, ওনার কাছ থেকেই শুনতে হবে, আমরা বলতে পারবো না। বিশ্বাস করেন ব্যক্তিগতভাবে তাকে আমি চিনি না, হুম। কোনোদিন দেখিও না উপদেষ্টা হওয়ার আগে। আচ্ছা, মানে কিন্তু গোয়েন্দা ব্যর্থতার কথা বলছেন, কিন্তু এরকম কিছু হয়েছে কিনা, গোয়েন্দা ব্যর্থতা আছে ধরে নিলাম, এরকম কিছু হয়েছে কিনা আওয়ামী লীগের একজন এইটা তো সদস্য হিসাবে বা এইটা তো সরকারের পক্ষ থেকে আরো ক্লিয়ারিফিকেশন দেওয়া উচিত। সেটির তদন্ত হচ্ছে বলে একজন জানছি। যদি এই ধরনের, একজন সার্ভিং অফিসার, একজন না দুইজন সার্ভিং অফিসার যদি এই ধরনের কাজ করে থাকে, তাহলে তো তাদের ডিপার্টমেন্ট এবং তাদের বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে আইনের আওতায় আনার কথা। আজকে পর্যন্ত তো তাকে তো আমি কোনো কোর্টে নিতে দেখি নাই। কোনো একজনকে অ্যারেস্ট করলে 24 ঘন্টার মধ্যে যদি থানায় হাজির না করা হয়, এইটা মানবতা বিরোধী অধিকার, জি, যেটা সেসব অপরাধের ইন্টারন্যাশনাল কথা হিউম্যান বলেন রাইটস। আর বলে কি না না হবে, না না জানাব হাবিবে না মিল্লাত, না মানে না সেগুলোর দাবি দাওয়া তো কোনো আমলেই আমরা খুব কথা বলে বলে না না সেগুলো না কোনো। তাহলে সরকার পরিবর্তন কেন হলো? জি, আপনার সেটাই কাছে হয়তো আমি 20 মানুষের বার আশাভঙ্গ প্রশ্ন হতে করলাম। পারে, সেই বিষয়ে হয়তো হতে পারে। এখন অনেকেই আশাভঙ্গের বলছেন, 1 বছর তো হয়ে গেছে। অনেকেই সেটি বলছেন, কিন্তু আমি আসলে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনাদের দলের ভিতরে নেতাকর্মীরা ভারতে যারা আছেন তাদের মধ্যে এটা হচ্ছে, আলোচনা হচ্ছে, বা তারা সম্পৃক্ত আছেন, পুলিশের সাবেক কর্মকর্তা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আমি আপনি এই বিষয়ে আমি জানেন? আমি 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 সেটা খবরের কাগজে দেখেছি কয়েকদিন আগে, হুম। এবং একটা ফেসবুকে বেশ বড় স্ট্যাটাস দেখলাম, একজন আমাকে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, দেখি যে লেখা আছে কবে গ্রেপ্তার হয়েছে, কি হয়েছে। ও আচ্ছা, তাই নাকি? আমার মনে সন্দেহ হলো যে আওয়ামী লীগ 10 জনের মিছিল করতে পারে না বাংলাদেশে, তার বিরুদ্ধে পুলিশ র্যাব সব নেমে যায়, হুম। সেইখানে মাসের পর মাস ধরে মিটিং করবে, 150 দিন মানে হচ্ছে 5 মাস। এটাও কি বাংলাদেশে সম্ভব? আর এটা যদি সম্ভব হয়, তাহলে সরকারের জন্য আসলে তাদের বিদায়ের ঘন্টা বাজছে, পদধ্বনি শুনতে ঠিকই পাচ্ছে সে, বিদায়ের ঘন্টার পদধ্বনি। জি, আপনারা একটু আপনাদের সামনের পরিকল্পনা শেষ করব। আপনি আপনি কি একটু সামনে আপনাদের আপনি বলছিলেন 6 মাস এর বেশি সময় আছে, তারপরে নির্বাচন, তখন নৌকা মার্কা থাকবে। আপনাদের সামনের পরিকল্পনা কি নানান গ্রুপে আলোচনা হয়, মানে আপনাদের নিজস্ব গ্রুপগুলোর মধ্যে আলোচনা হয়, সেখান থেকে আপনি একটু বলতে পারেন যে আপনাদের কেমন পরিকল্পনা হচ্ছে? অবশ্যই পরিকল্পনা হচ্ছে, আমাদের অবশ্যই দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে আমাদের কিছু ভুল দ্রষ্টুটি ছিল, সেগুলো কাটিয়ে উঠে যে আওয়ামী লীগ 76 বছরের দল বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশকে স্বাধীন করেছে সারা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে, সেই দলটি আবারও ফিরে আসবে জনগণের কাছে। জনগণ যদি চায় তারা নির্বাচিত হবে, জনগণ না চাইলে তারা থাকবে না। এই আলোচনাগুলোই বারবার আমাদের মধ্যে হয়। জি, মানে সেই আসলে ফিরে আসার আহ, মানে সেই পরিকল্পনাটিকে, সেটি আমি জানতে চাচ্ছিলাম। একটা ফিরে বিষয় আসা আমি মিস নির্ধারণ করে করে। ফেলেছি, মানে জনাব সজীব ওয়াজেদ জয় সম্পর্কে কথা বলছিলাম, সেখানে তিনি কদিন আগে ভারতে শেখ হাসিনার সাথে দেখা করেছেন, তার মায়ের সাথে দেখা করেছেন, বেশ নিরিবিলিভাবেই দেখা করেছেন। সম্ভবত 7 দিনের মতো সময় তিনি ছিলেনও সেখানে। অনেক আলোচনা হয়েছে, কোনো বিশেষ আলোচনা হয়েছে কিনা সেই বিষয়ে কোনো জানাশোনা আছে কি? আপনি একটু আগে বলছিলেন যে ছেলে মায়ের সম্বন্ধে মন্তব্য করেছে, সেটা তো ঠিক হওয়া দরকার। মা ছেলে যখন একসাথে কথা বলে, তখন কি বাইরের লোকের জানার সেই সুযোগটি আছে? না, এবং সেটা তিনি তো যে আছে, এসেছেন, শুধু তিনি মা তার সাথে ছেলেই দেখা নন, দেখা করেন আসলে নাই একটি কার বড় সাথে? দলের একটা বড় দলের সভাপতি এবং প্রধান, প্রধান। হ্যাঁ। বলা হচ্ছে ভবিষ্যৎ উত্তরাধিকারী, এই গুজবটা বা এই গুঞ্জন, গুজব বলবো না, গুঞ্জনটাও চাউর হয়েছে। এজন্যই বিশেষ করে, সেটি তো আপনাদের জানার কথা, এরকম কিছু জানেন কিনা? আমরা জেনেছি পত্রিকার মাধ্যমে চলে যাওয়ার পরে যে তিনি দিল্লিতে এসেছিলেন, এবং আপনি জানেন যে এই প্রথম কিন্তু এই যে 6 জন নেতার সাথে দেখা করলেন। হুম। এর আগে কিন্তু কোন নেতার সাথে এই বছরের 11.5 মাসের পরে, আরো পরে, হুম। প্রায় 12 মাসের কাছাকাছি সময়, সুতরাং যে সময়টিতে উনি এসেছিলেন সেই সময়টিতে কারো যাওয়ার বা কারো দেখা করার কোনো সুযোগ ছিল না। বা কি আলোচনা হয়েছে সেটিও জানবার সুযোগ হয়নি। কোনো জানবার সুযোগ হয়নি, কারোই ভবিষ্যৎ হয়নি। নেতৃত্বে আসছেন জয়, এরকম একটা খবরও আসছে, সেটির কি কোনো শুনেছেন কিনা বা জানেন কিনা? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনে কাউন্সিলররা যাকে নির্বাচিত করবে তিনি দায়িত্বে আসবেন। আচ্ছা, কদিন আগে আমার অনুষ্ঠানেই
দাবি করছিলেন রাশিক রহমান এবং নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাদের মানে আওয়ামী লীগ নেতা রাশিক রহমান এবং নাজমুল হাসান কলিমুল্লাহ প্রফেসর, তারা দাবি করছিলেন ভারতে সর্বদলীয় বৈঠক হয়েছে, সেই বৈঠকের সিদ্ধান্ত হয়েছে শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে প্রত্যাবর্তন করানোর, এবং এটি খুব গোপনীয়তার সাথে এই বৈঠকটি হচ্ছে, তিনি ফেসবুক পোস্টেও লিখছিলেন। এটা এরকম কিছু আসলে আপনারা জানেন কিনা? খুবই গোপনীয়তার সাথে মিটিং হয়েছে, কেউ জানে না, শুধুমাত্র নরেন্দ্র মোদী, রাশিক রহমান এবং মেজর কলিমুল্লাহকে ফোন করেছিলেন, আর কাউকে জানায়নি। সুতরাং সেই খবরটি তারা গোপন রেখেছেন এবং আপনার টিভি, আপনার শোতে এসে বলেছেন একদম গোপনীয় ভাবে, যাতে কেউ না জানতে পারে। এটাই বলতে চাচ্ছেন? না, আমি এটা বলতে চাচ্ছি না। আপনাদের নেতারা দাবি করছেন, তিনি ফেসবুকে দাবি করছেন, আর সাথে আরো ব্যক্তিরা দাবি করছেন এবং প্রকাশ্যে দাবি করছেন। গোপনীয়, আমাকে কেউ গোপনে বলছেন, আমি প্রকাশ্য অনুষ্ঠানে শুনছি। না না, আপনাকে গোপনে বললে তো কলিমুল্লাহ সাহেব আপনার টিভি শোতে এসে বলতো না। তাহলে যে মিটিংটি গোপনীয়, যে মিটিংটি ভারতীয় মিডিয়াতেও আসেনি কিংবা কাউকে জানানো হয়নি, তারা কিভাবে জানেন? আপনি কিন্তু সেই প্রশ্নটি রাশেক রহমানকে জিজ্ঞেস করেছিলেন, আমি আপনার শোটি দেখেছি। আপনি উত্তর পেয়েছিলেন? পাননি। পাবেন না সেটার উত্তর। যার কোনো বেজ নাই সেটার উত্তর পাওয়া যায় না আসলে। তার মানে এরকম কিছু হয় নাই বলেই আপনি বলছেন? মানে সর্বদলীয় বৈঠকটি যে হয়েছে সেটা আমি দেখেছি। আমি বলতে পারবো না যে হয় নাকি হয়েছে, আমি বলতে পারবো না। আমি বলতে পারবো মিটিং হয়েছে, মিটিং এ কি হয়েছে আমি জানি না, তারাও জানে না। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ ডাক্তার হাবিবুল মিল্লাত। অনেক কিছু জানলাম, অনেক কিছু আসলে জানতে চেয়েও আপনিও জানেন না বলে জানতে পারলাম না।